সাথে মনে হয় গতদিন শুধুমাত্র ওভারভিউটা হয়েছিল, তাই না, ডিজিটাল মার্কেটিং এর? আচ্ছা। চালু আছে। ওকে। বাসায় কি কেউ দেখছিলেন পিডিএফটা? পিডিএফ যে দিছিলাম আপনাদের? আচ্ছা, ওকে। ওকে, ঠিক আছে, good. আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করি। আহ, আমাদের যে টপিকটা আজকে শুরু হচ্ছে সেটা হলো এসইও, মানে ডিজিটাল মার্কেটিং এর ফার্স্ট ধাপ হচ্ছে এসইও। তো এই এসইও কি, এসইও কিভাবে কাজ করে, এসইও কেন করব, এবং এই এসইওর মোটামুটি আমরা 70 না হলেও 60% কাভার করে ফেলবো ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে। আর বাকিগুলো তো আমাদের অন্যান্যগুলো করতে হবে, যার কারণে হয়তো বা একবারে পুরোপুরি 100% এসইও এখানে শেখা হবে না, বাট যেটুকু শেখা হবে সেটুকু দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, তো দেখেন আমি শুরু করি ইন্ট্রোডাকশন অফ এসইও। এসইও কি, আমি আপনাদের এই স্লাইডটাও দিয়ে দিব। রেকর্ডিংটা হচ্ছে। আচ্ছা, তো ইন্ট্রোডাকশন অফ এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। তো এসইও একটা অনলাইন মার্কেটিং টেকনিক যেটা আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের টপ রেজাল্টে নিয়ে আসতে সাহায্য করে। তো কি দিয়ে টপ রেজাল্টে নিয়ে আসবে? একটা পার্টিকুলার কিওয়ার্ডের দ্বারা টপ রেজাল্টে নিয়ে আসবে। এই যে এসইও ইজ এ টেকনিক, এসইও ইজ এ অনলাইন মার্কেটিং টেকনিক হুইচ হেল্প ইউ টু ব্রিং ইউর ওয়েবসাইট অন টপ ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট ফর এ পার্টিকুলার কিওয়ার্ড। তো কিওয়ার্ড কি, কিওয়ার্ড সম্বন্ধে এখন আমাদের আইডিয়া নিতে হবে। কিওয়ার্ড হচ্ছে যে একজন ইউজার কোনো কিছু খোঁজার জন্য যেটা লিখে গুগলে সার্চ দেয় সেটাকেই বলা হয় হচ্ছে কিওয়ার্ড। তো when user types some word on search engine to find out something, these words are called keyword. তো এটাই হচ্ছে কিওয়ার্ড। এখন দেখি সার্চ ইঞ্জিন তাহলে কি। সার্চ ইঞ্জিন হলো যে মানে সেই জায়গা যেখানে গিয়ে আমরা সবসময় আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কোনো কিওয়ার্ডের দ্বারা সার্চ করি। তো এই ওয়ার্ল্ডের মধ্যে অনেক অনেক সার্চ ইঞ্জিন আছে, তাই না? যেমন হচ্ছে সেদিনই তো মানে গত দিনই তো আপনাদের আমি বলছি যে প্রত্যেক কিছু কিছু কান্ট্রি আছে যারা আলাদা আলাদাভাবে নিজেদের জন্য নিজেরা সার্চ ইঞ্জিন ব্যবহার করে। যেমন চায়না যারা আছে ওনারা সার্চ ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে বাইডু। তো baidu.com, ওনারা কিন্তু গুগলে একদমই আসে না, ওনারা গুগলে সার্চ করতে একদমই পছন্দ করে না। আর যারা রাশিয়ান আছে ওরা ব্যবহার করে হচ্ছে yandex.com। তো এই ইয়ানডেক্সে ওদের ওদের ইয়ানডেক্সে সাইট র্যাঙ্ক করানোর জন্য ওদের এখানে অনেক কাজ থাকে, এবং ইয়ানডেক্সের মধ্যেও ওরা এইখানে ইয়ানডেক্স এসইও এক্সপার্টও আছে, ওদের ওদের ওইখানে ওরা হায়ার করে। এবং এটার জন্য আপনি আশ্চর্য হবেন যে এটার জন্য আলাদা আলাদা কিবোর্ড আছে রাশিয়ান ভাষায়, এবং এদের এইখানে কিওয়ার্ড রিসার্চ করার টুলও আছে রাশিয়ান ভাষায়। মানে অদ্ভুত একটা ব্যাপার, মানে আমরা যেমন ইংলিশে সব কিছু করি, কিওয়ার্ডগুলো খুঁজে বের করি, কিওয়ার্ড রিসার্চ করি, ঠিক সেই রকম ইয়ান্ডেক্সের জন্য কিওয়ার্ড রিসার্চ করার টুলস আছে, এবং সেটা ইয়ান্ডেক্সের নিজেরই। তারপরে বাইডুর ক্ষেত্রেও ঠিক সেম, ওই ওরা চায়না ভাষাগুলো দিয়ে সব কিছু করে। দেখেন এটা আমার ইংলিশে কনভার্ট হয়ে গেল, কারণ আমার এখানে ট্রান্সলেটর অ্যাড করা আছে। তো অটোমেটিক্যালি আমি যখন কোনো কিছু ওপেন করি সেটা চায়না হোক যে ভাষাই হোক ইংলিশে কনভার্ট হয়ে যায় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, যেমন ইউএসএ তে গুগল তো ব্যবহার করি, পাশাপাশি ইউএস এর লোকজন এই বিং সার্চ ইঞ্জিনটা খুব বেশি ব্যবহার করে। তো এই বিং এর মধ্যে কিন্তু একদম রিয়েল ট্রাফিক পাওয়া যায়, একবার ইউএস এর রিয়েল ট্রাফিক। এবং ঠিক আমরা গুগলে যেভাবে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাই, ঠিক সেই রকমভাবে এই বিংও একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানো সম্ভব। তো আমরা যখন গুগলে কাজ করব, পাশাপাশি আমাদের ওয়েবসাইটটা বিংয়েও সাবমিট করব, যেন আমাদের ওয়েবসাইটটা এখান থেকে রেজাল্টে আসে। আমি একটু সার্চ করে দেখি তো আমার এখানে কি অবস্থা। এসইও এক্সপার্ট প্রোফাইল ইন বাংলাদেশ। এই যে দেখেন বিংয়েও আমি 1 নম্বরে র্যাঙ্ক করি, হ্যাঁ, বিংয়েও আমি একবারে টপে।
তো এটা আসার পিছনে একটা কারণ আছে, কারণ হচ্ছে যে আমার ওয়েবসাইটটা এই বিং সার্চ ইঞ্জিনে সাবমিট করা আছে। ওকে, তো আমি যেমন গুগলেও র্যাঙ্ক করার জন্য চেষ্টা করতেছিলাম, ঠিক পাশাপাশি কিন্তু আমি বিংয়েও আমার ওয়েবসাইটটা সাবমিট করেছি। তো যদি কেউ এখান থেকে ইউএসএ থেকে সার্চ করে তাহলে আমার এটা কিন্তু খুঁজে পাবে, ইউএসএ থেকে করলেও পাবে, কারণ এই কিওয়ার্ডটা আমি সেভাবেই কাজ করছি যেন একদম সবার উপরে আমার সাইটটা খুঁজে পায়। ওকে, আচ্ছা, তারপর ঠিক সেম ভাবে আপনি ইয়াহু যে সার্চ ইঞ্জিন আছে, একসময় কিন্তু ইয়াহুর খুব মানে পপুলারিটি ছিল, কিন্তু এখন কিন্তু ইয়াহুর আর এত বেশি পপুলারিটি নাই। তারপরেও তারপরেও মানুষ টুকটাক ইয়াহু ব্যবহার করে এখনো, কারণ ইয়াহুর কিছু এক্সট্রা ফিচার আছে তো ইয়াহু সার্চ ইঞ্জিনের, যেমন ইয়াহু মেইলটা আমার কাছে ভালো লাগে। তারপরে ইয়াহুর এখানে দেখেন কতগুলো ফিচার আছে, আমরা যদি মোড়ে ক্লিক করি অনেক ফিচার আছে, ইয়াহু নিউজ আছে, ইয়াহু ফাইন্যান্স আছে, তারপরে ইয়াহু অ্যান্সার্স নামের একটা জিনিস আছে, খুব পপুলার একটা অপশন এটা, ইয়াহু অ্যান্সার্স, মানে answers.yahoo.com। এখান থেকে যে কোনো কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাওয়া যায়, এবং এখানে গিয়ে আপনি কোশ্চেন করতে পারবেন, এখানে লেভেল সিস্টেম আছে, এবং এখান থেকে একটা ওয়েবসাইটের জন্য লিঙ্কও নেওয়া যায়, যেটা কিনা একটা ওয়েবসাইটে গুগলের র্যাঙ্ক করানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এইরকম যে সার্চ ইঞ্জিনগুলো আছে, আমাদের সমস্ত সার্চ ইঞ্জিনের সাথে পরিচয় হওয়ার দরকার নেই, কিন্তু আমাদের নামগুলো জেনে রাখা ভালো আসলে। তো দেখেন ইয়াহু অনেক অনেক ফিচার আছে, এই ফিচারগুলোর জন্য ইয়াহু এখনো পর্যন্ত মোটামুটিভাবে টিকে আছে, বাট মানুষজন এখনো ইয়াহুতে খুব একটা যে বেশি সার্চ করে আসলে তা না। তারপরে আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, যেমন ask.com আছে, এটা একটা সার্চ ইঞ্জিন। তারপরে হচ্ছে বাংলাদেশ কোন জানি কান্ট্রি বের করছিল হচ্ছে পিপিলিকা.com, ওইটা তো আসলে কোনো সার্চ ইঞ্জিনের মধ্যে আমি ধরি না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আরেকটা সার্চ ইঞ্জিনের সাথে আপনাদেরকে আমি পরিচয় করাই দিচ্ছি আজকে, যে সার্চ ইঞ্জিনটা ভবিষ্যতে গুগলকে বিট করার ক্ষমতা রাখে, যে সার্চ ইঞ্জিনটা ভবিষ্যতে গুগলকে বিট করার ক্ষমতা রাখে, সেই সার্চ ইঞ্জিনটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যাই হোক, আমি একটা ব্রাউজার খুব বেশি পরিমাণে ব্যবহার করি, এখানে আপনারা মাইন্ড করেন না, আমি এই ব্রাউজার ছাড়া একদিনও চলতে পারি না। আচ্ছা, আমি একটু সবাইকে মিউট করে দিতে বাধ্য হচ্ছি। আচ্ছা, আমি অল টাইম যে ব্রাউজারটা ব্যবহার করি সেই ব্রাউজারটার নাম হচ্ছে টর ব্রাউজার। হ্যাঁ, এটা কি কারণে ব্যবহার করে এটা আশা করি আপনারা জানেন, এটা আপনাদেরকে আর বলতে হবে না যে টর কি কারণে ব্যবহার করে। যাই হোক, তো আমি আরেকটা সার্চ ইঞ্জিনের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, যে সার্চ ইঞ্জিনটা ভবিষ্যতে গুগলকে বিট করার ক্ষমতা রাখে, মানে গুগলের কাছাকাছি যাওয়ার পসিবিলিটি কিন্তু আছে এই সার্চ ইঞ্জিনের। হয়তো গুগলের সমান হতে পারবে না, বা গুগলের মতো এত অ্যাডভান্স ফিচার নিয়ে আসতে পারবে না, গুগল ম্যাপ, তারপর হচ্ছে গুগল ড্রাইভ, হাবি জাবি, এভরিথিং, এত কিছু তো আনতে পারবে না, কিন্তু কথা হচ্ছে সার্চ ইঞ্জিনের দিক থেকে, মানে ফ্রেশ রেজাল্ট দেখানোর দিক থেকে কিন্তু এই সাইটটা, মানে এই সার্চ ইঞ্জিনটা অনেক মানে গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এবং রিসেন্ট আপনারা যদি একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন এই সার্চ ইঞ্জিন অবস্থাটা। তো আশা করি আপনার এই সার্চ ইঞ্জিনের সাথে পরিচয় তো থাকবে না, তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা, টর ব্রাউজারটা একটু লোড নিতে 2 মিনিট সময় লাগতে পারে, কারণ এটা এক ধরনের টর সার্কিটটা ওপেন হতে একটু টাইম নেয়। হ্যাঁ, আচ্ছা, তো আমি দেখাই সার্চ ইঞ্জিনটা, এই যে এই সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে ডাক, এটাই হচ্ছে সেই সার্চ ইঞ্জিন। হ্যাঁ, সে ধরনের আমি এখানে সার্চ করলাম যে এসইও লিখে। হ্যাঁ, টর ব্রাউজার সবসময় এতটুকুই থাকে, এর চেয়ে বেশি আর থাকে না। এর চেয়ে বেশি ফুল ভিউ করলে ইনফরমেশন গুলো লিক হয়ে যায়, এই কারণে টর থেকে পড়ে। ধরেন আমি এসইও লিখলাম, লেখার পরে দেখেন এখানে রেজাল্টগুলো পেয়ে গেলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সার্চ ইঞ্জিনটা গো, এই সার্চ ইঞ্জিনটার মধ্যে যে রেজাল্ট আসে গুগলেও সেম রেজাল্ট আসে, এবং ইউজার এই সার্চ ইঞ্জিনে ইউজার মোটামুটি সেদিন দেখলাম প্রায় 70% ইউজার বাড়ছে এই গোতে। আগে যে পরিমাণে ইউজার ছিল এখন অনেক বেশি ইউজার বাড়ছে। তো বুঝতেই পারতেছেন যে সার্চ ইঞ্জিনটা কিন্তু পপুলারিটি হয়ে যাচ্ছে, মানে পপুলার হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে ভবিষ্যতে এক সময় বিট করবে যে দিক দিয়েই হোক। এখন তো এমনিতেই এটা টপে, কারণ এই গো থেকে আমরা যে সমস্ত অনিয়ন সাইটগুলো আছে, যে সমস্ত অনিয়ন পেজগুলো আছে, যেগুলো আমরা
যেগুলোকে আমরা ডিপ ওয়েব বলি, আমরা কিন্তু ক্রোম থেকে ভিজিট করতে পারি না, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখান থেকে অলরেডি খুঁজে পাওয়া যায়, তো যেগুলো গুগলে খুঁজে পাওয়া সম্ভব না, ঢোকা সম্ভব পাওয়া যায়। যাই হোক, আমি এটা কেটে দিচ্ছি, দরকার নাই। তো ওটাও একটা সার্চ ইঞ্জিন, হ্যাঁ, ডাকডাকগো। তো এইরকম অনেক অনেক সার্চ ইঞ্জিন আছে, কিন্তু সবার উপরে কে আছে? সবার উপরে আছে হচ্ছে গুগল। এস্টিমেটেড 90% ইন্টারনেট ইউজার ফাইন্ড আউট ওয়েবসাইট ভাই সার্চ ইঞ্জিন লাইক গুগল। তো ইয়াহু বিং লেখা আছে, বাট মেইনলি গুগলেই হচ্ছে সবচেয়ে বেশি ভিজিটর, বা গুগলেই সবচেয়ে বেশি ট্রাফিক। এই কারণে আমরা যখন এসইও শব্দটা মাথায় নিয়ে আসি, তখনই আমরা চিন্তা করি হচ্ছে গুগল। কারণ আমি জানি যে গুগলে যদি আমি র্যাঙ্ক করি, তাহলে অটোমেটিক্যালি আমি বিংয়েও র্যাঙ্ক পাবো, আমি ইয়াহুতেও র্যাঙ্ক পেয়ে যাব। যাই হোক, তো এটা কোনো ব্যাপার না, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে গুগল। আচ্ছা, তো আশা করি এটুকু বুঝছেন যে ইন্ট্রোডাকশন মানে এসইওটা কি, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ। আচ্ছা, ইম্পর্টেন্স অফ এসইও। এসইওর গুরুত্বপূর্ণ, মানে এসইও কেন গুরুত্বপূর্ণ, কেন? আচ্ছা দেখেন, এসইও ইজ নট অ্যাবাউট অনলি অ্যাবাউট সার্চ ইঞ্জিন, বাট গুড প্র্যাকটিস ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউজিবিলিটি অফ ইউর ওয়েবসাইট। এসইও হচ্ছে শুধুমাত্র সার্চ ইঞ্জিন, মানে সার্চ ইঞ্জিনের যে র্যাঙ্ক করানো তাই না, আসলে এটা হচ্ছে একজন ইউজার এর এক্সপিরিয়েন্স, মানে ইউজারের ইউজেবিলিটি বাড়ানো আর কি, মানে আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক নিয়ে আসা। User trust search engine and having a presence in top position for the keyword the user is searching increase the website trust. SEO is good for the social promotion of your website. মোট কথা ব্র্যান্ডিং এর জন্য লাগবে আর কি। Make you top in the search result. প্রথমে আপনি যদি এসইও করেন, আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের টপ রেজাল্টে আসবে। দ্বিতীয়ত, আপনি আপনার কম্পিটিটর ক্রস করবেন। হ্যাঁ, খুব স্বাভাবিক বিষয়, কম্পিটিটর থাকতেই পারে, আপনার বিজনেসে অনেক অনেক কম্পিটিটর আছে, বাট আপনার সাইটটা আপনার টার্গেটেড কিওয়ার্ড দিয়ে গুগলে র্যাঙ্ক করে, আপনার কম্পিটিটরকে গোনার টাইমই থাকবে না আপনার, কারণ আপনার সাইট গুগলে র্যাঙ্ক করে, আপনার ওইখান থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক আসতেছে, ওইখান থেকে আপনি প্রচুর পরিমাণে নক পাচ্ছেন, সেই নক থেকে আপনার সেলও হয়ে যাচ্ছে। সো আপনি কেন আপনার কম্পিটিটরকে মানে ইয়ে করবেন, বিট করবেন, বা আপনার কম্পিটিটর $2000 অ্যাড দিচ্ছে, আপনার দরকার নেই অ্যাড দেওয়ার, কারণ আপনার সাইটের যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে, কিওয়ার্ডের সার্চ হলে মনে করেন যে 20,000, তখন কি করবেন? আচ্ছা, গ্রো ইয়োর বিজনেস। ডেফিনেটলি বিজনেস গ্রো করার জন্য এসইও লাগে, বা একবার যদি আপনার সাইটে এসইওটা ভালোভাবে করতে পারেন, আপনার বিজনেসটা এমনিতেই গ্রো হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। মেক ট্রাফিক অন ইউর ওয়েবসাইট, ট্রাফিক ভিজিটর অন ইউর ওয়েবসাইট। এটা হচ্ছে যে এখন চিন্তা করেন যে আমরা যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করি, ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে যে টপে যে রেজাল্টগুলো পাই, সেই রেজাল্টগুলোতে ক্লিক করি না আমরা, তার মানে কি আমরাই তো ভিজিটর, আমরাই তো ট্রাফিক। সো ঠিক একটা কিওয়ার্ডের যদি মান্থলি সার্চ ভলিউম 10,000 মানে 2,000 হয়, একটা কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম যদি 2,000 হয়, তাহলে 2,000 ট্রাফিকই কিন্তু ওই এক নম্বরেই হিট করে। সো ফার্স্টে যে সাইটটা র্যাঙ্ক করবে, সেই সাইটটা কিন্তু 2,000 ট্রাফিকই পাচ্ছে। ওকে, তো এটাই হচ্ছে এসইওর মানে মূল বিষয়। আর আরেকটা ইম্পর্টেন্স আমি বলি, সেটা হচ্ছে যে ইন্টারনেটে বা ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে বেশি কাজ হচ্ছে এসইও। ঠিক আছে, ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে বেশি কাজ হচ্ছে এসইও এবং ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ ভালোই, মানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলো নিয়ে প্রচুর কাজ। তার মধ্যে খুব জুসি একটা আইটেম হচ্ছে ফেসবুক অ্যাড, আর এদিকে ইনস্টাগ্রামের লাইক টাইক, ইউটিউবের কাজও মোটামুটি আছে, কিন্তু ইউটিউবের কাজ একটু কম। বাট সবচেয়ে বেশি কাজ হচ্ছে এসইও। যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনারা কেউ ঢুকেন রিসেন্টলি বা আগে থেকে, তাহলে দেখবেন সবসময়, তো আপনাদের যখন আমি ক্লাসগুলো নিব তখনও দেখেন সবচেয়ে বেশি কাজ হচ্ছে এসইও। ওকে, আর বেশি মজার বিষয় হচ্ছে যে আপনার প্রোডাক্ট সেল নিয়ে কোনো চিন্তাই নেই যদি এসইও নিয়ে কাজ করেন। আচ্ছা দেখেন, টাইপ অফ এসইও। এসইও কয় প্রকার? এসইও হচ্ছে হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট। হোয়াইট হ্যাট হচ্ছে যে আমরা যদি গুগলের কথা শুনে আমাদের ওয়েবসাইটটা টপে নিয়ে আসি, সেটাকে বলবো হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর আমরা যদি গুগলের যে রোবটগুলো আছে, সেই রোবটকে ধোকা দিয়ে যদি আমাদের ওয়েবসাইটটা গুগলের টপ 10 রেজাল্টের মধ্যে নিয়ে আসি, সেটাকে বলবো হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আর গ্রে হ্যাট হচ্ছে হোয়াইট হ্যাটও না, ব্ল্যাক হ্যাটও না, মাঝামাঝি কিছু একটা। ওকে, তো আমরা তাহলে কি করব? আমরা
হোয়াইট হ্যাট এসইও করবো, আমরা ব্ল্যাক হ্যাট করবো না। ব্ল্যাক হ্যাট কারা করে? ব্ল্যাক হ্যাট হচ্ছে যে বিভিন্ন লাইভ স্ট্রিমিং ওয়েবসাইটগুলো দেখছেন নাকি কখনো, আমি জানি না। সেটা হচ্ছে যে খেলা হওয়ার ঠিক 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে ওরা চায় যে ওদের সাইটটা র্যাঙ্কে থাকুক, কারণ ওই কিওয়ার্ডগুলো দিয়ে, খেলার কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে যেন ওদের সাইট গুগলে আসে, এটাই ওরা চায়। ওই খেলাটা যখন চলবে চলাকালীন সময় পর্যন্ত ওরা গুগলে র্যাঙ্কে থেকে তারপরে ওদের আর র্যাঙ্কে না থাকলেও সমস্যা নাই, তো তখন ওরা ওই ব্ল্যাক হ্যাট এসইওটা অ্যাপ্লাই করে। তো ওই 2-3 ঘন্টা বা 4 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা, নাহলে কেউ কেউ একদিনও র্যাঙ্কে থাকে। একদিনের পরে গুগল যখনই বুঝতে পারে যে সে ব্ল্যাক হ্যাট এসইও করছে, তখনই তাকে ওইখান থেকে সরায় দেয়, সাথে সাথে সরায় দেয়। সো ব্ল্যাক হ্যাট এসইও করার কোনো গ্যারান্টি নাই। আপনি যে কোনো সময় আপনার সাইট নিয়ে গুগল থেকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আপনাকে বিদায় নিতে হবে, এবং আপনার ডোমেইন টোমেইন সব কিছু ব্লক হয়ে যাবে। ওকে, আপনি আর কোনোদিনও গুগলে আসতে পারবেন না, মানে আপনার সাইটটা গুগলে নিয়ে আসার চিন্তা করতে পারবেন না। আর ডোমেইন চেঞ্জ করতে হবে, করে আবার করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও করবো আমরা। তাহলে হোয়াইট হ্যাট এসইও করার প্রকার, হোয়াইট হ্যাট এসইও হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড। তো অর্গানিক কি? অর্গানিক যেমন ধরেন যে আমি একটু আগে তো সার্চ দিলাম, তাই না? ধরেন যে কোনো একটা কিওয়ার্ড লিখে আমি সার্চ দিই, ধরেন যে হোস্টিং সার্ভার, এটা লিখে আমি সার্চ দিলাম। হোস্টিং সার্ভার লিখে সার্চ দেওয়ার পরে আমি যে ওয়েবসাইটটা পাচ্ছি, আমি যে ওয়েবসাইটগুলো পাচ্ছি দেখেন এখানে ফার্স্টে আসছে bluehost.com, তারপরে আসছে dreamhost.com, website.com, এইগুলো সাইটগুলো আসছে 1 2 3 4। এই 1 2 3 4-এ যারা আসছে এরা হচ্ছে অর্গানিকভাবে আসছে। অর্গানিকভাবে মানে তারা ফ্রি এসইও করে আসছে, তারা 6 মাস ধরে তাদের ওয়েবসাইটে কাজ করছে, কাজ করার পরে তারা এখানে ওয়েবসাইটটা র্যাঙ্কে নিয়ে আসতে পারছে। বাট এখানে দেখেন একটা সাইট পাশে অ্যাড লেখা, দেখছেন? তাহলে এ কি এদের মতো এরকম গাধা খাটনি খাইটা এরকম র্যাঙ্ক করছে গুগলে? কখনোই না। এ গুগলকে টাকা দিছে, যার কারণে গুগল একে এখানে রেজাল্টে দেখাইছে। ওকে, তো এটাই হচ্ছে পেইড এসইও। পেইড এসইও গুলোর মানে পেইড এসইও করলে ওয়েবসাইটের পাশে অ্যাড লেখা থাকবে, মানে গুগলকে টাকা দিয়ে অ্যাডভার্টাইজ করা। আর ফ্রি এসইও হচ্ছে যে, বা অর্গানিক এসইও হচ্ছে যে গুগলকে টাকা দিব না, অটোমেটিক্যালি আমার সাইটটা গুগল নিজেই র্যাঙ্ক দিয়ে দিবে, নিজে থেকেই গুগল র্যাঙ্ক দিবে ফ্রিতে। তাহলে দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে এ যদি এই যে এই সাইটটা namecheap.com/webhosting, এ যদি গুগলকে আজকে টাকা দেওয়া বন্ধ করে দেয়, কালকে গুগল এর সাইট এখান থেকে নামাই দিবে, এখানে আর কিচ্ছু থাকবে না। বাট এইখানে যে সাইটটা র্যাঙ্ক করে আছে 1 নম্বরে, ব্লুহোস্ট, একে কি গুগল নামাবে এত সহজে? না, কখনোই না। ব্লুহোস্ট গুগলে র্যাঙ্ক করছে, ব্লুহোস্ট গুগলে র্যাঙ্ক করবে, ব্লুহোস্ট গুগলে থাকবে। ওকে, সো এখান থেকে কেউ নামাতে পারবে না একে। এ গুগলকে টাকা দিয়ে এখানে র্যাঙ্কে আসেনি, অর্গানিকভাবে আসছে। সো এখান থেকে একে নামাইতে গেলে হয়তো এর চেয়ে ভালো করে কাজ করতে হবে আমার, তাহলে হয়তো আমি একে সরাই দিয়ে আমি এক টপিক চলে আসতে পারবো। তো এই হচ্ছে আমাদের বিষয়, অর্গানিক এবং পেইড এসইওর মধ্যে পার্থক্য। আমি একটা রেজাল্ট দিয়ে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। অর্গানিক এসইও, তাহলে আমরা কোনটা করব এখন? আমরা করব হচ্ছে অর্গানিক এসইও, আমরা তো পেইড এসইও করব না, তাই না? পেইড এসইও কেন করব না? কারণ হচ্ছে পেইড এসইও বাংলাদেশ থেকে কেউ একটা বেশি করে না, এটা বাহিরের কান্ট্রিতে খুবই চলে, ইউএসএ তে খুবই চলে। বাট পেইড এসইও করলেও আসলে এটার রেজাল্ট রেশিও খুবই কম, বুঝতে পারছেন? মানে পার্সোনালি যদি আমার কথা বলি, তাহলে আমি কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে যখন কোনো রেজাল্ট গুগলে আসে, তখন আমি হচ্ছে এখানে ক্লিক করি না, আমি কখনোই অ্যাডে ক্লিক করি না, আমি সবসময় ক্লিক করি হচ্ছে অর্গানিক রেজাল্টগুলোতে। মানে যারা অর্গানিকভাবে গুগলে র্যাঙ্কে এসে আছে আমি তাদেরকে ক্লিক করার চেষ্টা করি, কারণ এইগুলোরে আমি বিশ্বাস করি না। এ তো গুগলে টাকা দিয়ে যে সে চলে আসতে পারে, তো এ যে অথেন্টিক আমি কীভাবে বুঝবো? এ যে আসলেই এই ভালো সার্ভিসটা দিচ্ছে এটা কীভাবে বুঝবো আমি? বাট যারা গুগলের টপে র্যাঙ্ক করে আছে অর্গানিকভাবে, তারা অবশ্যই ট্রাস্টেড, কারণ গুগল একে এমনি এমনি র্যাঙ্ক দেয় নাই, অনেক বিষয় বিবেচনা করে, 200টা বিষয় বিবেচনা করে গুগল একে র্যাঙ্ক দিছে। সো এটা নিয়ে আমার আর চিন্তা করতে হবে না যে আমি এর কাছ থেকে কোনো রকমের কোনো অথেন্টিক সার্ভিস পাবো না, এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। ঠিক আছে, এই বিষয়ে আমি 100% শিওর যে আমি অর্গানিকভাবে যারা র্যাঙ্ক করে আছে তাদের কাছ থেকে বেস্ট সার্ভিসটা পাবো। এই জন্য আমি অ্যাডে ক্লিক করি না। ঠিক ওই বাইরের কান্ট্রিতেও মানে অ্যাডে খুব একটু বেশি ক্লিক করে না, এই অ্যাড দেওয়া অনেকটাই লস আর কি। আর এই অ্যাড দিলে আরেকটা ক্ষতি আছে, আরেকটা বাস দেওয়ার ওয়ে আছে, আমি আপনাদেরকে পরে বলবো। এই
কম্পিটিটরকে বাস দেওয়ার একটা ওয়ে আছে অ্যাডের মাধ্যমে। যাই হোক, তাহলে আমরা পেইড এসইও আপাতত করতেছি না আমাদের নিজেদের সাইটের জন্য, আমরা করব হচ্ছে অর্গানিক এসইও, তাই না? তাহলে এখন দেখি অর্গানিক এসইও কি। অর্গানিক এসইও আবার 3 প্রকার। অর্গানিক এসইও মধ্যে যে ফার্স্ট পার্ট সেটা হচ্ছে অন পেজ এসইও। অন পেজ মানে হচ্ছে একটা ওয়েবসাইটের ভেতরে কাজ করা, মানে একটা ওয়েবসাইটের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি, একটা ওয়েবসাইটের প্রোগ্রামিংয়ে কোথাও কাজ করতে পারি, একটা ওয়েবসাইটের হেডিংয়ে কোথাও কাজ করতে পারি, বা বিভিন্ন জায়গায় কাজ করতে পারি, সেটা হচ্ছে অন পেজ এসইও। হ্যাঁ, তারপরে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও হচ্ছে যে একটা ওয়েবসাইটের অনেক টেকনিক্যাল পার্ট আছে। এখন দেখেন, যেহেতু টেকনোলজির যুগ, আমরা যখনই কোনো সার্ভিস ইন্টারনেট থেকে নিতে যাই সেই জিনিসের একটা না একটা টেকনিক্যাল পার্ট থাকবেই কিন্তু, তাই না? আমরা একটা সফটওয়্যার ব্যবহার করতে গেলেও কিন্তু পুরো সফটওয়্যারটা তো আসলে টেকনিক্যাল বিষয়। তো প্রত্যেকটা বিষয়েরই একটা টেকনিক্যাল সাইড আছে, ঠিক এই এসইওরও একটা টেকনিক্যাল সাইড আছে। এখন বলতে পারেন যে এসইও তো একটা মার্কেটিং পার্ট, সো এখানে আবার টেকনিক্যাল পার্ট কোথা থেকে আসবে? অবশ্যই আসবে, কারণ যেহেতু এটা একটা ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে, তাই না? ওয়েবসাইটের টেকনিক্যাল পার্ট থাকতেই পারে। তাহলে একটা ওয়েবসাইটের টেকনিক্যাল পার্ট কি কি থাকতে পারে? যেমন হচ্ছে যে একটা ওয়েবসাইটের হোস্টিং সার্ভার, এটা একটা টেকনিক্যাল পার্ট হতে পারে। তারপরে একটা ওয়েবসাইটের যে এটাকে বলা হয় এসএসএল, এখানে যদি এই যে তালার মতো চিহ্ন, এটাকে বলা হয় সিকিউর সকেট লেয়ার। এটা যখন আপনি ওয়েবসাইটের মধ্যে এই এসএসএল সার্টিফিকেটটা অ্যাড করবেন, এই যে সার্টিফিকেট হচ্ছে ভ্যালিড, যখন আপনি এসএসএল সার্টিফিকেটটা অ্যাড করবেন তখন আপনার ওয়েবসাইট এইচটিটিপি থেকে এইচটিটিপিএস রিডাইরেক্ট হবে। যারা সিএসসির স্টুডেন্ট এখানে আছেন আমার ক্লাসের মধ্যে, তারা এই জিনিসগুলো বুঝতে পারবেন যে এইচটিটিপি কি আর এইচটিটিপিএস কি, তাই না? এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তাই না? আর এইচটিটিপিএস হচ্ছে ট্রান্সফার প্রোটোকল উইথ সিকিউর, তাই না? মানে এটাকে যখন আপনি সিকিউর করবেন তখন আপনাকে একটা এসএসএল সার্টিফিকেট বসাইতে হবে। এসএসএল সার্টিফিকেট হচ্ছে সিকিউর সকেট লেয়ার। এই সিকিউর সকেট লেয়ারটাকে আপনি যখন এখানে বসাবেন, সার্টিফিকেটটা যখন দিবেন, তখন এটা এরকম চিহ্ন চলে আসবে। তো এটা কিন্তু সাইটের একটা টেকনিক্যাল পার্ট। তারপরে আপনি ওয়েবসাইটটা কোন হোস্টিং থেকে কিনছেন, এই যে এখন হোস্টিং সার্ভার থেকে আমি সার্চ দিলাম, ব্লু হোস্ট একটা হোস্টিং সার্ভার, এখান থেকে আপনি হোস্টিং কিনতে পারবেন। ব্লু হোস্টিংটা খুবই ভালো অবশ্য। তারপরে ড্রিম হোস্ট, এটা কেমন আমি জানি না, এই মনে বাংলাদেশি সম্ভবত। এনটিসি হোস্টিং, হাবি জাবি, এই যে নেমচিপ.com, এটা খুবই ভালো। ওকে, এই নেমচিপ, যদি কখনো কেউ হোস্টিং কিনেন সাইটের জন্য, নেমচিপেরটা কিনবেন, না হলে ডিরেক্ট ব্লু হোস্টেরটা কিনবেন। আর বাংলাদেশি কোনো হোস্টিং কেউই আমি সাজেস্ট করব না কিনতে। কিনলে আপনার লাইভ বাতিল হয়ে যাবে যদি একবার মানে ওয়েবসাইট গুগলে আপনার র্যাঙ্ক করে এবং সেই সাইটের ট্রাফিক ধীরে ধীরে বাড়ে, আপনার লাইভ বাতিল হয়ে যাবে এই বাংলাদেশের সাথে হোস্টিং সার্ভার নিয়ে মারামারি করতে করতে। যাই হোক, তো এই যে হোস্টিং সার্ভারটা আমরা দেখতেছি, এই হোস্টিং সার্ভারটাও কিন্তু সাইটের টেকনিক্যাল পার্ট, যে আপনি কোথা থেকে হোস্টিংটা কিনছেন এবং আপনার ওয়েবসাইটের মানে এইচটিটিপি রেসপন্স টাইম কেমন, এবং আপনার ওয়েবসাইটটা কত সহজে গুগলে লোড নিচ্ছে, গুগলে বলতে কি ব্রাউজারের মধ্যে লোড নিচ্ছে। তো এই সমস্ত বিষয়ে আরও অনেক টেকনিক্যাল পার্ট আছে। আপনার ওয়েবসাইটে কোনো ক্যানোনিক্যাল ভার্সন আছে কিনা, তারপরে আপনার ওয়েবসাইটে কোনো ডুপ্লিকেট মানে কন্টেন্ট আছে কিনা, তারপরে আপনার ওয়েবসাইটে আপনি কোনো ধরনের অ্যাডভান্স স্নাইপেট বা স্ট্রাকচার ডাটা ব্যবহার করছেন কিনা, এই সমস্ত বিষয় হচ্ছে আমাদের টেকনিক্যাল পার্ট, একটা ওয়েবসাইটের টেকনিক্যাল পার্ট। এই জন্য এটাকে টেকনিক্যাল এসইও বলা হচ্ছে। আর অফ পেজ এসইও, এটা খুবই সহজ একটা জিনিস। এটা শুধু ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে মার্কেটিং করা, মানে লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করা। সে আপনি আপনার বিজনেসের উপরে আপনার ওয়েবসাইটের জন্য একটা ভিডিও বানালেন, ভিডিওটা ইউটিউবে পাবলিশ করে দিলেন, দিয়ে ইউটিউবের ডিসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিলেন। তারপরে আপনি কোথাও একটা ব্লগে একটা আর্টিকেল পাবলিশ করছেন আপনার ওয়েবসাইট রিলেটেড, সেই ব্লগের মধ্যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আসলেন। এটাকে বলবো হচ্ছে আমরা অফ পেজ এসইও, মানে লিঙ্ক নিয়ে মার্কেটিং করা। আমার পরবর্তীতে সাইটের ভেতরে অন পেজ এসইওর কোনো কাজ করার প্রয়োজন হবে না, আমার টেকনিক্যাল পার্টেও কোনো কাজ নাই, শুধুমাত্র অফ পেজ এসইও মানে শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে কাজ করা। সো এই দুইটা কাজ শেষ হয়ে গেলে আমাদের অফ পেজ এসইও করতে হবে। আর আশা করি আপনারা বুঝে গেছেন যে এই তিনটা কাজ করলেই আমাদের ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক পাবে। ওকে, অন পেজ এসইও মানে হচ্ছে একটা ওয়েবসাইটের ভেতরে এসইও করা। যেমন হচ্ছে একটা ওয়েবসাইটের কি কি পার্ট থাকে বলেন তো? একটা ওয়েবসাইটের পার্টগুলো থাকে হচ্ছে ওয়েবসাইটের এই যে ফার্স্টে যে পার্টটা দেখতেছেন,
এটা হচ্ছে হেডিং পার্ট, হ্যাঁ, মানে ওয়েবসাইটের হেডিং। এই যে তারপরে এটা হচ্ছে ওয়েবসাইটের মেনু, তারপরে এটা হচ্ছে মানে এটা হেডার সেকশন শেষ, তারপরে এটা হচ্ছে ওয়েবসাইটের বডি সেকশন, তারপরে নিচের দিকে আসেন এটা হচ্ছে ফুটার। তাহলে আমার অন পেজ এসইও মানে হচ্ছে আমি হেডিংয়ে কন্টেন্টগুলো চেঞ্জ করব, আমি বডির মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারি, সেই কন্টেন্টগুলোর মধ্যে আমি কিওয়ার্ড প্লেস করতে পারি। অন পেজ মানে ওয়েবসাইটের ভেতরে, এটাকে অন পেজ বা অন সাইট এসইও বলা হয়, মানে ওয়েবসাইটের ভেতরে কাজ করা, ওয়েবসাইটের ভেতরে এসইও করা। আমি কন্টেন্ট চেঞ্জ করতে পারি বা আমি ওয়েবসাইটের হেডিং চেঞ্জ করতে পারি, এই ধরনের জিনিসগুলো। ওয়েবসাইটের মেটা ডাটা চেঞ্জ করতে পারি, এই যে এটাকে মেটা ইনফরমেশন বলে বা মেটা ডিসক্রিপশন বলে। এই যে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের নিচ দিয়ে একটা শর্ট ডিসক্রিপশন আসছে গুগলে, দেখছেন এই যে শর্ট ডিসক্রিপশন, এটাকে মেটা ডিসক্রিপশন বলে। আর এই যে এখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন এই টাইটেলকে বলা হয় মেটা টাইটেল। তাহলে এই মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন এই দুইটাই অন পেজ এসইওর মধ্যে পড়ে, কারণ হচ্ছে এই দুইটা জিনিসই ওয়েবসাইটের ইন্টারনাল একটা পার্ট। ওকে, তো এই কারণে এটাকে অন পেজ এসইও বলা হচ্ছে, মানে একটা ওয়েবসাইটের ভেতরে ইন্টারনালি যে কাজগুলো করা হয়, ইন্টারনালি যে চেঞ্জগুলো করা হয়, সেটাকে আমরা অন পেজ এসইও বলবো। তো এটা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন অনেক ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, অফ পেজ এসইও না? আচ্ছা, অফ পেজ এসইও হচ্ছে যে এই যে আমি ওয়েবসাইটের ভেতরে যেমন অন পেজের কাজ করতেছি, আমি কন্টেন্ট চেঞ্জ করতেছি, কন্টেন্টের হেডিং চেঞ্জ করতেছি, তারপর হচ্ছে এখানে ওয়েবসাইটেরই পেজের হেডিং চেঞ্জ করতেছি, এই অনেক কাজ করতেছি, এগুলো অন পেজের মধ্যে করতেছি। বাট অফ পেজের মধ্যে যখন আসবো তখন আমার এই কোথাও হাত দিতে হবে না, আমি শুধু ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে কাজ করবো। এই লিঙ্কটা কপি করে নিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবো, বিভিন্ন জায়গায় ব্লগে কমেন্ট করব, বিভিন্ন জায়গায় ইউটিউবে ভিডিও দিয়ে সেই ভিডিওর মধ্যে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিব। মোট কথা এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং করবো, আমার আর অন্য কোনো কিছুর সাথে সম্পর্ক থাকবে না। এখন বুঝতে পারছেন? এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করব, এখন বুঝতে পারছেন তো? বিভিন্ন জায়গায় শেয়ার করব, হতে পারে পিন্টারেস্ট যে সোশ্যাল মিডিয়া আছে সেইখানে আমি একটা ইমেজ দিয়ে ইমেজের সাথে এই লিঙ্কটা দিয়ে দিলাম, এই যে এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক। টুইটারে একটা পোস্ট করলাম, পোস্ট করে সেই পোস্টের সাথে আমার সাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, যে এই যে এটা আমার সাইটের লিঙ্ক। অবশ্যই রিলেভেন্ট পোস্ট করব, করে সেই পোস্টের সাথে আমি লিঙ্ক দিয়ে দিব, এটাকেই বলা হচ্ছে অফ পেজ এসইও। এখন বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা, অফ পেজ এসইও মানে হচ্ছে শুধু লিঙ্ক নিয়ে মার্কেটিং করা বা ইউআরএল নিয়ে মার্কেটিং করা। হ্যাঁ, এই ইউআরএলটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে। এটা আপনি ধরেন একটা ব্লগ লিখছেন, একটা ব্লগ সাইট আছে আপনার নিজেরই, ওই ব্লগ সাইটের মধ্যে একটা আর্টিকেল দিলেন, আর্টিকেল দিয়ে সেই আর্টিকেলের মধ্যে আপনি এই ইউআরএলটাকে লিঙ্ক করে দিলেন যে আরও বিস্তারিত জানার জন্য এই সাইটে চলে যান। তার মানে আপনি এই সাইটের লিঙ্ক নিয়ে মার্কেটিং করতেছেন। ওকে, আর অথবা মনে করেন আপনি টুইটারে একটা পোস্ট করতে গেলেন, পোস্ট করার সময় আপনি লিখলেন যে বাংলাদেশে বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট হোস্টিং হচ্ছে ব্লু হোস্ট, লিখে দুই একটা কথাবার্তা লিখে এই লিঙ্কটা দিয়ে দিলেন যে এই যে এখান থেকে কিনে নেন। তার মানে কি আপনি এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করতেছেন। অফ পেজ এসইও মানে আমি আমার সাইটের লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করব, এটাই হচ্ছে অফ পেজ এসইও, আর কিচ্ছু না। প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখেন এসিআরপি কি? এসিআরপি মানে হচ্ছে, এসিআরপি মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। হ্যাঁ, এই যে দেখেন আমরা এখানে কালকে দেখাইছি এই জিনিসটা, আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি তখন আমাদের সামনে যে রেজাল্টগুলো আসে এটা হচ্ছে ফার্স্ট পেজ, তারপরে এখানে সি মোরে ক্লিক করলে এখানে আসবে হচ্ছে সেকেন্ড পেজ, বা এই যে এখানে এখানে যদি আমরা ক্লিক করি এটা হবে হচ্ছে সেকেন্ড পেজ, 2 নম্বরে ক্লিক করলে সেকেন্ড পেজ, 3 নম্বরে ক্লিক করলে থার্ড পেজ, এভাবে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এইভাবে প্রত্যেকটাকে এসিআরপি বলে। এসিআরপি মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যেখানে আছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আর দ্য পেজেস ডিসপ্লেড বাই সার্চ ইঞ্জিন ইন রেসপন্স টু এ কোয়ারি বাই এ সার্চার। যখন কেউ একজন সার্চার যখন কোনো একটা কোয়ারি বা কোনো একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে তখন তার চোখের সামনে যে রেজাল্টটা দেখায় বা রেজাল্ট পেজটা দেখায় সেটাকেই এসিআরপি বলা হয়। এসিআরপি বুঝে গেছেন আশা করি, এটা একটু পড়ে নেবেন। মেইন কম্পোনেন্ট অফ এসিআরপি ইজ লিস্টিং অফ রেজাল্ট দ্যাট আর রিটার্ন বাই সার্চ ইঞ্জিন। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে অনেক রেজাল্ট কিন্তু গুগল এখানে দেখাতে পারে, বাট
মেইনলি এসিআরপি তে কয়টা রেজাল্ট দেখাচ্ছে? 10টা পেজ পর্যন্ত দেখাচ্ছে। তাহলে পার পেজে যদি গুগল 10টা করে রেজাল্ট শো করে, তাহলে আমাদের 10টা পেজ পর্যন্ত কয়টা রেজাল্ট হয়? 100টা রেজাল্ট হয়, তাই না? তাহলে এই 100টা রেজাল্টই হচ্ছে সেই ভাগ্যবান, তাই না? এরাই হচ্ছে সেই ভাগ্যবান যাদের ওয়েবসাইট কিনা এই 100টার মধ্যে আছে। এরপরে যা দেখাচ্ছে এগুলো আমাদের আর কোনো রকমের কোনো দরকার নেই, আমাদের প্রথম 100টাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে এসিআরপি মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা কোনো কিছু লিখে সার্চ করার পরে আমরা যে পেজগুলো গুগলে দেখতে পাই এগুলোকেই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলে, এবং প্রত্যেকটা এসিআরপিতে 10টা করে রেজাল্ট শো করায়। তা আমাদের ফার্স্ট যে পেজ, সেই পেজটাই আমাদের হচ্ছে টার্গেট এসইওর জন্য। এখন দেখেন হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। তো সার্চ ইঞ্জিন কাজ করে এটা দেখানোর আগে আমার আরেকটা বিষয় দেখানোর ইচ্ছা ছিল। আচ্ছা ঠিক আছে, ওটা আমি আপনাদের একটু শেষের দিকে দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, এখন চিন্তা করেন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। আমি একটু কয়েকটা কিওয়ার্ড লিখে সার্চ করতে চাচ্ছি, একটু ডিফারেন্ট কিছু কিওয়ার্ড লিখে আমি সার্চ করি। যেমন ধরেন আমি এখানে প্রথমে সার্চ করলাম হচ্ছে facebook.com, চলে আসছে, কেমন মেজাজ খারাপ হয়। আচ্ছা, গুগল, আচ্ছা মাইক্রোফোনগুলো আমরা বন্ধ করি। আচ্ছা, ফার্স্টে সার্চ করলাম গুগল। আচ্ছা, গুগল না লিখে আমরা ইয়াহু লিখি, বা যে কোনো কিছু লিখতে পারি, বা ফেসবুক লিখতে পারি। তারপর হচ্ছে অ্যাপারেল, কোম্পানি নেমস না, অ্যাপারেল কোম্পানি লিস্ট ইন বাংলাদেশ। আচ্ছা, গুড। তারপর হাউ টু মেক এ কাপ অফ টি, আমাদের ছোটবেলার খুব মানে ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, তাই না? আমরা যখন হচ্ছে পড়াশোনা করতাম তখন এই বাক্যটা খুব বেশি আসতো, হাউ টু মেক এ কাপ অফ টি। আচ্ছা আচ্ছা, যাই হোক, হাউ টু মেক এ কাপ অফ টি, হাউ টু কুক ফিশ, হাউ টু কুক ফ্রাইড রাইস, ওকে। তারপর হচ্ছে মোবাইল রিপেয়ার শপ ইন ঢাকা। তারপর এখানে সার্চ করলাম বিজনেস নিয়ার মি, তারপরে হচ্ছে এখানে আরো জিনিস আছে। হোয়াট ইজ রিলেটেড কিছু একটা লিখি, হোয়াট ইজ বিজনেস অ্যানালিস্ট, তারপর ডিফাইন এসইও, তারপর যে কোনো একটা কিছু আমি ওয়ার্ড ভুল লিখি একটা, হাউ টু বানানকে ইচ্ছে করে ভুল দিলাম। হ্যাঁ, এখন আমরা দেখি ফার্স্ট রেজাল্ট থেকে। প্রথমে শুধু ইয়াহু লিখে সার্চ করছি, দেখেন এখানে রেজাল্টটা একটু খেয়াল করেন।
ইয়াহু লেখার পরে রাইট সাইড দিয়ে ইয়াহুর কোম্পানির ডিটেলস চলে আসছে, কবে কোম্পানি ফাউন্ড হয়েছে, রেভিনিউ কেমন, এই কোম্পানির হেডকোয়ার্টার কোথায়, ভিডিও গেমটা কেমন, ফাউন্ডার কে, তারপরে প্যারেন্ট অর্গানাইজেশন কে এই কোম্পানির, এবং এর ইয়াহুর যে বিজনেস প্রোফাইলগুলো আছে সেগুলো হচ্ছে বিজনেস প্রোফাইল। দ্বিতীয়ত দেখেন আমি এখানে সার্চ করছি অ্যাপারেল কোম্পানি লিস্ট ইন বাংলাদেশ, এখানে খুব সুন্দরভাবে লিস্টগুলো গুগল দিছে আমাকে। তারপরে ধীরে ধীরে প্রত্যেকটা সাইটেই লিস্টও দেখালো, আবার এখানে ম্যাপও দেখাচ্ছে আমাকে। ওকে, তারপর এখানে লিখছি হাউ টু মেক এ কাপ অফ টি। ফার্স্টে আমাকে দেখাইছে ইনস্ট্রাকশন, তারপরে আমাকে অন্য কিছু এবং কিছু রেসিপি আমাকে এখানে শো করাইছে, এবং কিছু রেসিপি আমাকে সাজেস্ট করলো গুগল। এখানে সার্চ করেন, হাউ টু কুক ফ্রাইড রাইস। এখানে কিন্তু কোনো ইনস্ট্রাকশন দেখায় নাই, এখানে অনলি ভিডিও দেখাইছে। খেয়াল করে দেখেন, অনলি ভিডিও, প্রত্যেকটা রেজাল্টই হচ্ছে ভিডিও। এই যে এগুলো কিন্তু সব কিছু ভিডিও। নিচের দিকে আসেন, আচ্ছা, তারপরে মোবাইল রিপেয়ারিং শপ ইন ঢাকা, এখানে সার্চ করার পরে যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা রেজাল্টই হচ্ছে মোবাইল রিপেয়ারিং শপ রিলেটেড, এবং ফার্স্টেই ম্যাপ চলে আসছে, এবং সেই শপটা এখন বন্ধ কিনা, সেই শপটার রিভিউ কেমন, মানে সে কেমন মোবাইল রিপেয়ার করতে পারে। এটা হচ্ছে আইফোন সার্ভিস সেন্টার, এটা এখন বন্ধ, ক্লোজ হয়ে 10টায় হচ্ছে 10টায় খুলবে, কিন্তু এখনো পর্যন্ত এটা খুলে নেই। যাই হোক, সেই ইনফরমেশন আমি কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে। আরও মোর প্লেসে ক্লিক করলে আরও অনেক প্লেস দেখতে পারবো। তারপর এখানে সার্চ করছি বিজনেস নিয়ার মি, আমার লোকেশন অনুযায়ী আমার আশেপাশে কি কি বিজনেস আছে সেগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে হোয়াট ইজ বিজনেস অ্যানালাইস্ট, একটা যে কোনো হোয়াট ইজ রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করছি আমি। সার্চ করার পরে দেখেন রাইট সাইড দিয়ে একটা আলাদা স্নাইপেট আসছে, এই স্নাইপেটের মধ্যে বিজনেস অ্যানালাইস্ট সম্বন্ধে ডিটেলস চলে আসছে, যে রেজাল্টটা কিনা উইকিপিডিয়ার একটা রেজাল্ট। এটা উইকিপিডিয়ার থেকে টান দিয়ে নিয়ে এসে আমার এখানে দেখাইছে। তারপরে এখানে দেখেন ডিফাইন এসইও লিখছি শুধু। এই ডিফাইন কথাটার মানে হচ্ছে আপনি যে কোনো কিছু ডেফিনেশন জানার ইচ্ছা থাকলে আপনি এখানে লিখবেন। দেখেন এখানে চলে আসছে, এবং শুরুতেই ডিকশনারিতে বলছে যে এটা একটা শর্ট ফর্ম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের শর্ট ফর্ম, সেটাও সে বলে দিল। এবং পিপুল মানে মানুষ আরও কী কী লিখে সার্চ করে সেটা আমাকে সাজেস্ট করতেছে যে আমি আরও কিছু জানতে চাই কিনা। নিচের দিকে দেখেন এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে একবারে ডিটেলস বলে দিছে, যেটা কিনা উইকিপিডিয়াতে আছে, এবং পিপুল আরও কী কী জিনিস সার্চ করে সেটাও এখানে দেখাচ্ছে। তারপরে এইখানে নিচের দিকে আছে, এগুলো সব কিছু রেজাল্ট তো আছেই, এবং নিচের দিকে আরও কিছু কিওয়ার্ডও সাজেস্ট করতেছে গুগল আমাকে, যে এই কিওয়ার্ডগুলো দিয়েও আমি সার্চ করতে পারি আমি যদি ইচ্ছা করি। তারপরে এখানে দেখেন আরেকটা ওয়ার্ড আমি ইচ্ছা করে ভুল লিখছি, হাউ টু সি সিস্টেম ইনফরমেশন ইন উইন্ডোজ 10। এটা যখন আমি লিখলাম, দেখেন লেখার পরে এটা কিন্তু উইন্ডোজ বানানটা আমি ভুল লিখছি ইচ্ছা করে, দেখেন গুগল আমাকে ঠিক করে দিছে, শোয়িং রেজাল্ট ফর সিস্টেম ইনফরমেশন উইন্ডোজ 10। দেখছেন, উইন্ডোজ বানানটা সে ঠিক করে দিছে আমাকে। তাহলে এখন কি বুঝতে পারছেন যে গুগল মানে ইউজারের কোয়ারি বুঝতে পারে, আমি কি লিখে সার্চ করছি এটা গুগল জানে, আর আমার সামনে কোন কিওয়ার্ডের এগেনস্টে কি ধরনের রেজাল্ট দেওয়া উচিত সেটাও গুগল খুব ভালোভাবে জানে। ওকে, দেখেন প্রত্যেকটার কিওয়ার্ডের এগেনস্টে রেজাল্ট আলাদা এবং স্নাইপেট আলাদা, এবং এত সুন্দরভাবে যে জিনিসগুলো দেখানো আছে তা বলার মতো না, খুবই সুন্দর, প্রত্যেকটা রেজাল্ট একদম পারফেক্ট। আমি যা চাচ্ছি আসলে তাই, আমার আর বাইরে কোথাও যেতে হবে না যদি আমি এই জিনিসগুলো এখান থেকে পড়তে চাই বা জানতে চাই। আরও অনেক অনেক সার্চ টার্ম আছে, আরও অনেক অনেক ওয়ে আছে যেগুলোতে গুগল থেকে আরও ফ্রেশ রেজাল্ট বের করে নিয়ে আসা যায়। তো আপনাদের আমি নেক্সট ক্লাসে বা তার পরে ক্লাসে দেখাই দিব যে গুগলের সার্চ টার্ম আমাদের এসইওর মধ্যে আছে, অবশ্যই গুগলের সার্চ টার্ম, গুগলের সার্চ করার অনেকগুলো নিয়ম আছে, ওই নিয়মগুলো যদি ফলো করেন তাহলে আপনি খুব সুন্দরভাবে গুগল থেকে ইনফরমেশন বের করতে পারবেন। তো হয়তো আমরা অনেকেই জানি না যে এত সুন্দর করে গুগলে সার্চ করা যায়, যে সার্চ করে আপনি স্পেসিফিক যেটা চাচ্ছেন সেটা বের করে নিয়ে আসতে পারবেন। বাট এখানে আমি কোনো সার্চ টার্ম ব্যবহার করিনি, আমি এখানে শুধু কিওয়ার্ডগুলো ঘুরাইছি, কিওয়ার্ডগুলো চেঞ্জ করছি, আলাদা আলাদা টপিক, সেক্ষেত্রে গুগল আমার কাছে আলাদা আলাদা রেজাল্ট দেখাইছে, আমি যা চাচ্ছি সেটাই। এখন খেয়াল করে দেখেন, এখানে কাপ অফ টি লিখে সার্চ করার পরে ও এটা বুঝতে পারছে যে আমাকে ইনস্ট্রাকশনটা দেখালে ভালো হবে, আমাকে এখানে ভিডিও দেখার কোনো লাভ নেই। বাট আমি যখন লিখছি হাউ টু কুক ফ্রাইড রাইস, এখানে কিন্তু আমাকে ইনস্ট্রাকশন আর দেখালো না, সেম কিওয়ার্ড কিন্তু
সেম কিওয়ার্ড, বাট আমাকে কিন্তু আর ইনস্ট্রাকশন দেখালো না, কারণ গুগল এটা জানে যে এখানে ইনস্ট্রাকশন দেখায় কোনো লাভ হবে না, এখানে যা দেখাতে হবে ডিরেক্ট ভিডিও। দেখেন প্রত্যেকটা রেজাল্ট ভিডিও। সো গুগল খুব ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে পারে। তাহলে এখন কি প্রশ্ন ওঠে না যে এই জিনিসগুলো বুঝতে কে পারে, কার দ্বারা এই রেজাল্টগুলো এত ফ্রেশ হচ্ছে, এত সুন্দরভাবে আমাদের সামনে আসতেছে? অন্য সার্চ ইঞ্জিনে তো হয় না। আমরা এই সেম জিনিস যদি ইয়াহুতে সার্চ করি, আমরা এই সেম জিনিস যদি ask.com-এ সার্চ করি, সেখান থেকে তো এত সুন্দর রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এইখান থেকে কেন কিভাবে পাচ্ছি? তাহলে সেটাই হচ্ছে বিষয়, এটাই আমরা এখন জানবো যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে। সার্চ ইঞ্জিনে দুইটা রোবট কাজ করে, সেই রোবটের নাম হচ্ছে ক্রলার এবং অ্যালগোরিদম। এই দুইটা শব্দ আপনাদের খুব বেশি মনে রাখতে হবে যদি এসইও নিয়ে কাজ করেন, যদি আমার সাথে কাজ করতে চান, তাহলে এই ক্রলার এবং অ্যালগোরিদম শব্দ বারবার আসবে, এটা আপনার মাথা ঝালাফালা করে হবে। হ্যাঁ, এই দুইটা শব্দ ক্রলার, ক্রলিং এবং অ্যালগোরিদম আপডেট খুব বেশি আসবে কথাগুলো। যাই হোক, তো এক সময় আজ থেকে 5 বা 10 বছর আগে এই গুগল ক্রলারের কোনো অস্তিত্ব ছিল না। ফার্স্টে যে রোবটটা ছিল সেই রোবটের নাম ছিল হচ্ছে অ্যালগোরিদম। ওকে, তো এই অ্যালগোরিদমের কাজ কি ছিল জানেন? অ্যালগোরিদমের কাজ ছিল যখন আমরা কোনো কিওয়ার্ড দিয়ে গুগলে কোনো কিছু লিখে সার্চ করতাম, তো তখন এই 1 2 3 4 করে রেজাল্টগুলো সাজায় দেওয়া ছিল হচ্ছে গুগল অ্যালগোরিদমের কাজ। এবং তার পাশাপাশি এই রেজাল্টগুলো যে নিয়ে আসবে এই সমস্ত সাইটগুলোতে সে ঢুকে ঢুকে ইনফরমেশনগুলো কালেক্ট করে ডাটাবেজে রাখতো। বোঝা গেছে? মানে পুরো ইন্টারনেট জগৎ ঘুরতো এই অ্যালগোরিদম পুরো ইন্টারনেট জগৎ ঘুরতো, ঘুরে ঘুরে ইনফরমেশনগুলো কালেক্ট করে ডাটাবেজে রাখতো। রেখে আমরা যখনই কোনো কিছু লিখে সার্চ করতাম, তখনই সেটা ডাটাবেস থেকে বের করে নিয়ে এসে আমাদের সামনে দেখাতো, এবং সেই রেজাল্টগুলো 1 2 3 4 করে সে নিজেই সাজায় দিত। তার মানে কি, সব কাজ সে একাই করত। বাট এই সব কাজ সে একা করতে যায় একটা ভুল করত। আমরা তো জানি যে সব কাজ একা করতে নেই, তাই না? যার যেটা কাজ তাকে সেই কাজ দিতে হয়। আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি ততটুকু কাজই করবেন। এর চেয়ে বেশি কাজ যখন আপনি একসাথে নিয়ে করতে যাবেন, আপনি কোনো কাজই ব্যালেন্স করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এই জন্য একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, এই জন্য মনে করেন আমাদের এই ফ্রিল্যান্সিং জগতে যারা অনলাইনে কাজ শিখতে আসে, তো তাদেরকে বলি যে দেখেন ভাই, আপনি যদি এসইও শিখেন তাহলে আপনি শুরু থেকে ভালোভাবে এসইওই শিখেন বা ডিজিটাল মার্কেটিংয়ে শিখেন। আপনি এসইও শিখতেছেন, আবার গ্রাফিক্স ডিজাইনও শিখতেছেন, আপনি কোনোটাই ভালোভাবে শিখতে পারবেন না, এবং কোনোটা দিয়েই আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না। আপনাকে একটা বিষয়ে আগে এক্সপার্ট হতে হবে, হওয়ার পরে এটা শেষ করে তারপরে আরেকটাতে যেতে হবে, তাহলে আপনি গেইন করতে পারবেন। এই ফ্রিল্যান্সিং জগতে মানুষ গেইন করতে পারে না এই একটা কারণেই, যে এক হাত দিয়ে সব কিছু ধরতে চায়। যখন শুনে যে ইউটিউব থেকে ভালো আয় হচ্ছে, কিসের কি এসইও, কিসের কি ডিজিটাল মার্কেটিং, ফালাই দিয়ে চলে গেছে ইউটিউবে, যে ভিডিও এডিটিং শিখতেছে, ইউটিউবে ভিডিও বানাচ্ছে, আপলোড করতেছে, ওখান থেকে ইনকাম হতে 7 দিন দেরি হলো, আর কোনো খোঁজ খবর নাই, তার কোনো কোনো খোঁজ খবরই নাই। আচ্ছা, তারপর যাই হোক, ওইদিকে আর না যাই, এখন এখান থেকে আমরা দেখি যে কিভাবে এটা কাজ করে। হ্যাঁ, তাহলে গুগল অ্যালগোরিদমের কাজ কিন্তু অনেক কিছু ছিল। গুগল অ্যালগোরিদম একই সাথে ইন্টারনেট জগতে ঘুরে ঘুরে ডাটা কালেক্টও করতো, কন্টেন্টও চেক করতো, আবার 1 2 3 4 করেও সাজাই দিত সার্চ ইঞ্জিনে। হ্যাঁ, তো এটা সাজাইতে গিয়ে সে একটা ভুল করতো। ভুল হচ্ছে যে যখন কোনো কিওয়ার্ড দিয়ে কোনো ইউজার সার্চ করে, এই কিওয়ার্ডটা যে কন্টেন্টের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার সে পেত, তাকেই নিয়ে সে 1 বা 2 দেখাইতো। এই জিনিসটা একটা দুর্বলতা, সার্চ ইঞ্জিনের একটা দুর্বলতা। এবং এই দুর্বলতা যে গুগল এই দুর্বলতা যে যারা হ্যাকার আছে, যা ব্ল্যাক হ্যাট নিয়ে যারা কাজ করে, ব্ল্যাক হ্যাট এসইও যারা করে, তারা এই দুর্বলতাটা বুঝতে পেরে তারা করলো কি, যে এই যে কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, সেই কিওয়ার্ডগুলো তাদের কন্টেন্টের মধ্যে অসংখ্যবার ব্যবহার করলো। সে ধরেন একটা কন্টেন্টে আপনি ক্লিক করছেন, ক্লিক করে গিয়ে দেখলেন যে 1000 বার শুধু এই অ্যাপেরাল কোম্পানির লিস্ট ইন বাংলাদেশি লেখা, আর কিচ্ছু লেখা নাই। বাট আপনি কি চাচ্ছেন? আপনি তো আসলে একটা লিস্ট চাচ্ছেন, তাই না? বা আপনি অ্যাপারেল কোম্পানিগুলো দেখতে চাচ্ছেন যে কারা কারা আছে। বাট আপনি গিয়ে দেখলেন যে 1000 বার শুধু ওই কন্টেন্টের মধ্যে এইটাই লেখা আছে, আর কোনো ইনফরমেশন নাই। তাহলে আপনার কেমন বিরক্ত হবে? তো এই জিনিসটা মানে যারা ব্ল্যাক হ্যাট এসইও করতো, তারা এই জিনিসটা খুব বেশি করতো। তখন অ্যালগোরিদমও আবার ভুল করতো। অ্যালগোরিদম যার কন্টেন্টের মধ্যে এই কথাটা বেশি সংখ্যক বার পেত, তাকে নিয়ে এসে এই সার্চ ইঞ্জিনে 1 2 3 4 দিয়ে দিত। বাট গুগল দেখলো যে আসলে এইভাবে হলে তো আমরা ইউজার হারাই ফেলতেছি,
আমরা তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো পথে বসে যাবো, আমাদের তো এটা ঠেকাইতে হবে। এটা ঠেকানোর জন্য তখন অ্যালগোরিদমের দায়িত্বটা ভাগ করে দিল। তখন অ্যালগোরিদমকে বলল যে তোমার এক কাজ, তুমি এক কাজ করো, তোমার এই ইন্টারনেট জগৎ ঘুরে ঘুরে এই কোন সাইটে কোন কন্টেন্ট পাবলিশ হচ্ছে এবং সেই কন্টেন্টের কোয়ালিটি কেমন এবং সেই কন্টেন্টের মধ্যে কি লেখা আছে না আছে, কন্টেন্টটা কপি কিনা, কন্টেন্টটা টোটাল কত ওয়ার্ডের, হাবি জাবি, এই সমস্ত কিছু তোমার চেক করার কোনো দরকার নাই। তুমি এক কাজ করবা, তোমার যে কাজ সেটা বলে দিচ্ছি, তুমি শুধু 1 2 3 4 করে সাজাই দিবা। এই কন্টেন্ট চেক করে ডাটাবেজে নিয়ে আসার দায়িত্ব আর তোমার থাকলো না। তাহলে এই দায়িত্ব কার? এই দায়িত্ব হচ্ছে গুগল ক্রলারের। তো তখন অ্যালগোরিদমের এই ভুলটা ঠেকানোর জন্য গুগল আরেকটা নতুন রোবটকে নিয়ে আসলো। সেই রোবটের নাম হচ্ছে গুগল ক্রলার বা সার্চ ইঞ্জিন বোট অর স্পাইডার। আমরা একে ভালোবেসে এক এক সময় এক এক নামে ডাকি, কখনো স্পাইডার বলি, কখনো একে ইন্ডেক্সার বলি, কখনো একে ক্রলার বলি, তারপরে হচ্ছে কখনো একে গুগল বট বলি, যখন যেটা মনে চায় সেটা বলি, সবকিছু একই। মূলত এর নাম হচ্ছে ক্রলার। হ্যাঁ, তাহলে আমরা একটু গুগলে সার্চ করি, এখানে গুগল ক্রলার লিখে সার্চ করে আমরা একটু গুগল ক্রলার সম্বন্ধে বিস্তারিত জানি। হ্যাঁ, তো দেখেন গুগল ক্রলার লিখে সার্চ করলাম। আচ্ছা, ক্রলার বানানটা ভুল হয়েছে। হ্যাঁ, গুগল ক্রলার লিখে সার্চ করলাম। তো গুগল ক্রলার কি? গুগল ক্রলার হচ্ছে একটা গুগলের ইউজার এজেন্ট বা গুগলের রোবট। হ্যাঁ, এই রোবটের কাজটা একটু আমরা দেখে আসি। এই যে ক্রাউলার আসলে মূলত এইরকম, সে ইন্টারনেট জগতে ঘুরে 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 ডাটাগুলো কালেক্ট করে এই যে এইভাবে মাকড়সার মতো ঘুরে বেড়ায়। গুগল বা বিভিন্ন রকমের যারা ইনফোগ্রাফিক বানায় তারা আবার এটাকে মাকড়সার সাথে মানে তুলনা করে আর স্পাইডারের সাথে চিন্তা করে। স্পাইডার যেমন হচ্ছে হেঁটে হেঁটে বেড়ায় না, জাল তৈরি করে, ঠিক এরকম পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে হেঁটে হেঁটে বেড়ায় আর কি। ঠিক আছে, তো এই যে দেখেন এইভাবে হেঁটে হেঁটে বেড়ায়। আমরা এই ইনফোগ্রাফিকটা একটু ওপেন করে দেখেন, এইটা হচ্ছে গুগলের রোবট ক্রলার। হ্যাঁ, এ কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে এই ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো সে কপি করে নেয় এবং কন্টেন্টগুলো সে কপি করে নেয়, কপি করে তার ডাটাবেজে জমা রাখে আর কি। হ্যাঁ, রাখার পরে আমরা যখন সার্চ ইঞ্জিনে, যে এটা কিন্তু সার্চ ইঞ্জিন, গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন এই ডাটাবেস থেকে বের করে এই সার্চ ইঞ্জিনে দেখায়। এইটুকু কাজ কিন্তু আর এই ক্রলার করে না, এটুকু কাজ করে হচ্ছে অ্যালগোরিদম। এই ডাটাবেস থেকে সার্চ ইঞ্জিনে ডাটা নিয়ে আসা পর্যন্ত কাজ করে হচ্ছে অ্যালগোরিদম এবং ডাটাগুলো 1 2 3 4 করে সাজায় দেওয়ার কাজ করে হচ্ছে অ্যালগোরিদম রোবট। সো দুজনে কাজ কিন্তু দুইটা। ঠিক আছে, ক্রলার ইন্টারনেট জগৎ ঘুরে ঘুরে এখানে ওইখানে এখানে ওইখানে এভাবে ডাটাগুলো কালেক্ট করে নিয়ে এসে ডাটাবেজে রাখে। আর যখন কোনো ইউজার কোনো কিছু লিখে সার্চ করে তখন ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে এসে বের করে দেখা হচ্ছে অ্যালগোরিদম। ওকে, দুজনের কাজ হচ্ছে দুইটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সার্চ ইঞ্জিন ন্যাভিগেট the web by downloading web page and following link on the page discover new pages that have been made available. ওকে, তো এটা পড়ে নেবেন। এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা আমরা এখনই যাচ্ছি না, আমরা র্যাঙ্কিং ফ্যাক্টরটা একটু পরে যাচ্ছি। র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে আমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট ক্লাস এখন আছে, ইম্পর্ট্যান্ট কাজ এখন আছে। আমরা একটু এখান থেকে ব্রেক দিয়ে আমরা অন্য একটা জায়গায় আবার ব্যাক করব। ঠিক আছে, আমাদের ওইটা খুবই জরুরি একটা জিনিস। আচ্ছা, তো এই গুগল ক্রলার কি বা গুগল রোবটগুলো কি, গুগল রোবটগুলো কিভাবে কাজ করে, আশা করি আপনারা এতক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে গেছেন। এটাকে স্পাইডারের মতো দেখা যাচ্ছে আর কি। এটা আসলে ক্রলারের সাথে চিন্তা করা হয় এটাকে। মূলত এটার আসলে এরকম কোনো ছবি নাই, এটা তো মূলত আসলে রোবট, একটা ওয়েব রোবট। এবং আরেকটা বিষয় বলে রাখি, এ কিন্তু এক্সএমএল ডাটা পড়ে। হ্যাঁ, এই যে এক্সএমএল, এ কিন্তু এক্সএমএল ডাটার মাধ্যমে কিন্তু ওয়েবসাইটগুলোকে পড়ে। এ কিন্তু এই এক্সএমএল ছাড়া অন্য ভাষা কিন্তু বুঝতে পারে না। মানে এটা তো এইচটিএমএল এর কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ, তাই না এক্সএমএল? সো এই এক্সএমএল এইচটিএমএল এগুলো ছাড়া কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজও পড়তে পারে না এইভাবে, বুঝছেন? সো বা অন্য ল্যাঙ্গুয়েজ পড়লেও ওই এক্সএমএল এর মধ্যে যা আছে ও সব কিছু কপি করে নেবে, সেটা হোক হোয়াট এভার। পরে দেখাবো এক্সএমএল কি, এক্সএমএল কিভাবে কাজ করে, এক্সএমএল দিয়ে কিভাবে সাইট ম্যাপ বানাতে হয়, এই সব কিছু আমরা দেখবো। ঠিক আছে, প্রত্যেকটা টেকনিক্যাল টার্ম আমরা দেখবো। ওকে, তাহলে আমি এগুলো কেটে দিচ্ছি। এখন আমরা অন্য একটা টপিকে চলে যাব। এই টপিকটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার সম্বন্ধে জানতে হবে এখন। হ্যাঁ, বেসিক স্ট্রাকচার অফ এ ওয়েবসাইট।
একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচারটা কেমন হয় এটা আমাদের জানা লাগবে, কারণ আমরা ওয়েবসাইটের কোন কোন পার্টের মধ্যে এসইওর কাজ করব সেটা আমাদের জানা খুব দরকার। তো এই যে দেখেন, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার। এখানে খেয়াল করে দেখেন, ফার্স্টে এটা হচ্ছে সাইটের টাইটেল বা ট্যাগলাইন, দ্বিতীয়ত স্ট্রাকচারের মধ্যে আছে হেডলাইন ইমেজ বা হেডার ইমেজ, হয় না, আমরা দেই কিন্তু, তাই না? তারপরে আমরা কি দেই, একটা ওয়েবসাইটের মেনু। আমরা যত সাইটের মধ্যেই ঢুকি সব সাইটে আমরা এইরকম স্ট্রাকচারই দেখতে পারবো, প্রায় সেম। তারপরে এখানে কেউ লেটেস্ট পোস্ট দেয়, তারপরে এখানে কেউ এটাকে এটা হচ্ছে সাইট মানে এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া বা বডি এরিয়া, এটুকু হচ্ছে বডি এরিয়া, আর এটুকু বলা হয় সাইড বার। এই সাইড বারের মধ্যে কেউ সার্চ দেখায়, কেউ রিসেন্ট পোস্ট দেখায়, কেউ আর্কাইভ দেখায়, হ্যাঁ। আর এই নিচের যে অংশটুকু এটা হচ্ছে ফুটার। তাহলে দেখেন এখানে আমি যদি এই পার্টটাকে তিনটা ভাগে ভাগ করি তাহলে কিভাবে হয়। এই প্রথম পার্ট হচ্ছে হেডার সেকশন, বা এটুকু হচ্ছে হেড, এটুকু হচ্ছে একটা ওয়েবসাইটের মানে হেডিং পার্ট, এটুকু হচ্ছে একটা ওয়েবসাইটের বডি পার্ট, এই যে এটুকু একটা ওয়েবসাইটের বডি পার্ট, আর এটুকু হচ্ছে একটা ওয়েবসাইটের ফুটার পার্ট। এটাই হচ্ছে একটা ওয়েবসাইটের কি বেসিক স্ট্রাকচার। তো আমাদের এসইওর ক্ষেত্রে কোন কোন জায়গায় কাজ করা লাগবে, আমাদের এই সাইটের টাইটেলের মধ্যে কাজ করতে হবে, আর আমাদের এই বডির মধ্যে কাজ করতে হবে, এই দুইটা জায়গায় কাজ করতে হবে, আর অন্য কোথাও কিন্তু আমাদের কাজ করা লাগবে না। সো এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে আমাদের, যে ওয়েবসাইটের স্ট্রাকচারটা কি, কিভাবে কাজ করে। এই যে এখানে আছে হেডার, কেউ কেউ হেডার অ্যাড বসায় এখানে, বাট পুরো সেকশনটাই হেডার। আর এটা হচ্ছে সাইড বার, আর কি লিখছে পোস্টিং জ্ঞান, মানে এখানে পোস্ট করার অপশন, এটা হচ্ছে এটুকু হচ্ছে বডি, আর এটুকু হচ্ছে ফুটার। তাহলে দেখেন মানুষের চেহারার মতো হয়ে গেল না এটা, বা মানুষের শৈলীর মতো হয়ে গেল না, হেড বডি ফুট, তাই না? সেম কিন্তু। আচ্ছা, এটা একটা স্ট্রাকচার, এটা একটা ব্লগের স্ট্রাকচার। এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে সাইড বার, এখানে মেইন কন্টেন্ট থাকে, আর এই সাইড বার আর কন্টেন্ট মিলেই হচ্ছে আমার বডি সেকশন, আর নিচে থাকে হচ্ছে ফুটার সেকশন। সো আমরা এসইও করব এই হেডার সেকশনের মধ্যে আর মেইন কন্টেন্টের মধ্যে, এই দুইটা জায়গায় আমরা এসইওর কাজ করব, আমরা আর কোথাও এসইওর কাজ করব না। সো এই দুইটা বিষয় মাথায় রাখবেন, এবং এই বেসিক স্ট্রাকচারটা সম্বন্ধে ধারণা থাকতে হবে। ওকে, প্রত্যেকটাই আছে, যেখানে যেটা ওপেন করেন সেটাই দেখতেছেন, সেটাই দেখতেছেন হবে। এগুলো আরো আলাদা আলাদা লেআউট, এগুলো দেখতে গেলে আবার মাথা কাজ নাও করতে পারে। আর এটা, এই জিনিসটা আসলে খুব ভালো একটা জিনিস, এটা আমি সেভ করে রাখতেছি। দেখেন এটা হচ্ছে একটা ওয়েবসাইটে হাউ টু ক্রিয়েট এ সলিড স্ট্রাকচার টু এনহ্যান্স এসইও, মানে এসইওর স্ট্রাকচারটা কেমন হয় এবং কোন কোন সাইডে কাজ করতে হয় আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে। একজন জিজ্ঞেস করছিলেন যে অন পেজ এসইও কেমন হয়, অন পেজ এসইওর মধ্যে কীভাবে কাজ করতে হয়। এই লেআউটেই কাজ করতে হয়। এটা গুগলের এখানে এক্সএমএল সাইট ম্যাপের দ্বারা আমরা ওই ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, কতগুলো ক্যাটাগরি আছে, এটা এক্সএমএল সাইট ম্যাপের দ্বারা বুঝাই দিব। আর রোবট টিএক্সটির দ্বারা আমরা বুঝাই দেবো গুগলকে যে আমার সাইটের মধ্যে কোন পেজে কোন ক্যাটাগরিতে ঢোকা যাবে, কোন ক্যাটাগরিতে ঢোকা যাবে না। কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গুগল রোবট আমার যে ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের মধ্যে ঢুকবে এবং ইনফরমেশন কপি করবে। সো এরকম তো হতেই পারে যে আমি চাই না যে আমার এই পেজের মধ্যে ঢুকুক, তাই না? কোনো একটা পেজের মধ্যে ঢুকে ইনফরমেশন ক্লিক করুক, বা ইনফরমেশনগুলো কপি করে গুগলের রেজাল্টে নিয়ে এসে দেখাক, এটা তো আমি নাও চাইতে পারি। সেটা ব্লক করব কিভাবে? এটা ব্লক করব robots.txt। তার মানে এই যে গুগলের রোবটগুলো আছে, এই রোবটকে ঠেকানোর কাজ হচ্ছে robot.txt দিয়ে। সো আমার সাইটের মনে করেন একটা যে কোনো ক্যাটাগরি, ধরেন এই ক্যাটাগরিটাই আমি চাচ্ছি যে এই ক্যাটাগরির মধ্যে না যাক, বাকি সব জায়গায় যাক, সব জায়গায় ঢুকুক, সব জায়গায় গিয়ে পেজগুলো কপি করে নিক, বাট এই একটা জায়গায় গুগল রোবট না যাক, এটা আমি ঠেকাবো হচ্ছে এই robot.txt দ্বারা। আর এই সাইট ম্যাপ দ্বারা করব কি, আমার সাইটে কতগুলো পেজ আছে, কতগুলো ইমেজ আছে, কতগুলো ইউআরএল আছে, কতগুলো কি বলে, কতগুলো ক্যাটাগরি আছে, কতগুলো পোস্ট আছে, এই সমস্ত কিছু লিস্ট, মানে টোটাল লিস্ট, টোটাল ইউআরএল এর লিস্ট আমি এই সাইট ম্যাপের দ্বারা গুগলকে বুঝাই দিব। ওকে,
তো সাইট ম্যাপ দুই ধরনের হয়, একটা হচ্ছে এইচটিএমএল, একটা হচ্ছে এক্সএমএল। তো এই গুগল রোবট কিন্তু এইচটিএমএল আর এক্সএমএল বুঝতে পারে, এই যে ক্রলার, আর অন্যগুলো কিন্তু বুঝতে পারে না, এটা আমি আপনাদেরকে একটু আগে বলছি। এবং সাইট ম্যাপ নিয়ে আমাদের ডিটেলস একটা ক্লাস আছে, সো আমরা পরবর্তীতে সাইট ম্যাপটা ভালোভাবে দেখবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে গুগলের যে আমাদের টেকনিক্যাল পার্ট, হ্যাঁ, এটা হচ্ছে সাইটের টেকনিক্যাল পার্ট। বাট এখন দেখেন এই আমাদের এসইওর কোন কোন পার্টে কাজ করতে হবে। এটা হচ্ছে হোম পেজ। হোম পেজ থেকে দেখেন ক্যাটাগরিগুলো ভেঙে গেছে, এই যে এটা একটা ক্যাটাগরি বের হয়েছে, এটা একটা ক্যাটাগরি বের হয়েছে। তারপরে এটা হচ্ছে, আর এগুলো হচ্ছে আমার মানে আদার পেজ, এটা হচ্ছে ব্র্যান্ড, এটা হচ্ছে আর্টিকেল পেজ, এটা হচ্ছে ব্লগ পেজ। আর্টিকেল পেজের মধ্যে আমি কিছু কিছু আর্টিকেল এখানে দিতে পারি আমার সাইটের জন্য, আর ব্লগ পেজের মধ্যে আমি আবার বিভিন্ন ক্যাটাগরি বেজ আমি পোস্ট দিতে পারি। যেমন ধরেন আমার হতে পারে এসি একটা ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি হতে পারে, বা আমার ইউটিউব একটা ক্যাটাগরি হতে, বিভিন্ন ক্যাটাগরির উপরে আমি বিভিন্ন রকমের পোস্ট দিতে পারি। আর এখানে এটা হচ্ছে, এই ক্যাটাগরি হচ্ছে যে আমার কোনো প্রোডাক্টের যদি ক্যাটাগরি থাকে, এইগুলো হচ্ছে প্রোডাক্টের। তো প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরির আবার সাব ক্যাটাগরি থাকে। যেমন ধরেন যে এটা যদি হয় হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স, তাহলে হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে কিন্তু সাব ক্যাটাগরি থাকতে পারে। যেমন হতে পারে হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে সাব ক্যাটাগরি কী কী থাকে বলেন তো? এটা হচ্ছে অ্যামাজনে গেলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো এই সাব ক্যাটাগরি বা বিভিন্ন যে কোনো ই কমার্স সাইটে গেলেই দেখতে পারবেন। বা এটা যদি ইলেকট্রনিক্স হয়, ইলেকট্রনিক্সের আন্ডারে কী কী সাব ক্যাটাগরি থাকতে পারে, মোবাইল ফোন থাকতে পারে, তারপর হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ থাকতে পারে, তারপর হচ্ছে আরও বিভিন্ন অ্যাক্সেসরিজ থাকতে পারে, হেডফোন অ্যাক্সেসরিজ থাকতে পারে, এগুলো। আচ্ছা, লাউডলি বলবো, মনে হয় আপনার সমস্যা, বাকিটা সবাই শুনতে পাচ্ছে আমি আশা করি। সবাই কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? হ্যালো? আরো লাউডলি? হায় আল্লাহ। আচ্ছা, হুম হুম, ওকে 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 ওকে, এখন মনে হয় ভালো শোনা যাবে। আচ্ছা দেখেন, তো এটা হচ্ছে আমার ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরির মধ্যে আবার বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকতে পারে। তো যাই থাকুক না কেন, সব জায়গায় আমার এসইওর কাজ করতে হবে, এটা আসলে এখানে বলা আছে, বোঝানো আছে, সেটাই। যাই হোক, তো এগুলো বিষয় না, মূল বিষয় হচ্ছে যে আমার এই স্ট্রাকচারটা, ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন হতে পারে। স্ট্রাকচারটা আমি অলরেডি এখান থেকে দেখাই দিচ্ছি, যে ওয়েবসাইটের স্ট্রাকচারটা কই গেল। এই যে এটা হচ্ছে মূলত হেডার, বডি, ফুটার। তাহলে আমরা হেডার আর বডি এই দুইটা জায়গায় আমাদের এসইওর কাজ করতে হবে, বাকি কোথাও এসইওর কাজ করার দরকার নাই। তো এখন এই হেডার আর বডি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচারটা আমাদের জানলাম। এখন আমাদের একটা ছোট্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ধারণা নিব আমরা। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট আছে, সমস্ত ওয়েবসাইটই এইচটিএমএল কোডের উপরে বেস করে বানানো। তো মূল বেস হচ্ছে এইচটিএমএল, এর পরে বাকি যা আছে সব কিছু অন্য কিছু, বাট মূল বেস হচ্ছে এইচটিএমএল। শুরু হবে এইচটিএমএল দিয়ে, তারপরে আপনি সেটার মধ্যে পিএসপি দিয়ে সাইট বানান, আপনি ম্যাজেন্টো দিয়ে বানান, আপনি ওপেন কার্ড দিয়ে বানান, বা আপনি লারাভেল দিয়ে বানান, বা আপনি শপিফাই দিয়ে করেন, বা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন, বা আপনি দ্রুপল দিয়ে করেন, না ব্লগ স্পট দিয়ে করেন, না এক্সএমএল দিয়ে করেন, না শুধু এইচটিএমএল র দিয়ে করেন, যা দিয়ে করেন না কেন প্রত্যেকটা সিএমএস দিয়ে করলেও আপনার একই বেস এইচটিএমএল, ঠিক আছে? তাহলে এই এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা আমরা একটু জানবো। পরবর্তীতে আমাদের আপাতত এইচটিএমএল এর এত বেশি আর না জানলেও হবে, শুধু বেসিক স্ট্রাকচারটা আমাদের জানলেই হবে। তো এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার যদি মানুষের বডির মতো হয়, তাহলে এইচটিএমএল এর স্ট্রাকচারও সেম হবে, তাই না? তাহলে আমি সার্চ করি যে এইচটিএমএল বেসিক স্ট্রাকচার। তো এইভাবে যদি এইচটিএমএল বেসিক স্ট্রাকচার লিখে সার্চ করেন, তাহলে ফার্স্টে যে ওয়েবসাইটটা এখান থেকে পাবেন এটা হচ্ছে w3school.com। আচ্ছা, আমরা একটু ইমেজগুলো দেখে আসি। ইমেজগুলো যদি গুগলে দেখি তাহলে এখান থেকে বুঝতে পারবো। আচ্ছা, ইমেজ এখানে না, আগে এটা ওপেন করি, তারপরে ইমেজে যাই। HTML লাইক
হিউম্যান বডি। দেখেন HTML আসলে মূলত হিউম্যান বডির সাথে তুলনা করে এখানে অনেকেই। দেখেন প্রথম সেকশন হচ্ছে হেড, তাহলে হেডের যে শুরুটা হবে হচ্ছে এই যে এইভাবে। HTML এর কোডিং এর স্টার্টিং ট্যাগ হচ্ছে যেটা লেস দেন আর গ্রেটার দেন, আর এন্ডিং ট্যাগ হচ্ছে লেস দেন গ্রেটার দেন, মাঝখানে একটা স্ল্যাশ থাকবে, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। মনে রাখবেন এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। তাহলে দেখেন হেড শুরু হয়েছে এখানে, আবার হেড শেষ হয়ে গেছে। আপনি কোনো ট্যাগ যদি স্টার্ট করেন আপনাকে মাস্ট বি সেটা এন্ড করতে হবে। এন্ড যদি না করেন তাহলে HTML ট্যাগ কাজ করবে না। ওকে, তাহলে আমি যদি হেড ট্যাগ শুরু করি তাহলে আমাকে হেড ট্যাগ শেষও করতে হবে। ওকে, এই দেখেন হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। তারপরে বডি শুরু হয়েছে, এই যে এখান থেকে বডি শুরু, এখানে বডি শেষ। তারপরে ফুটার শুরু হবে, ফুটার শেষ হবে, বাট এখানে ফুটারটা দেখাচ্ছে না কারণ আমাদের ফুটারটা আসলে ওয়েবসাইটের জন্য লাগতেছে না, মানে আমাদের এসইওর জন্য বা কোনো কিছুর জন্য এই বেসিক স্ট্রাকচারের জন্য আপাতত ফুটার লাগে না। ঠিক আছে, এই তো এই হচ্ছে HTML, এত সহজ HTML এই স্ট্রাকচার। আর এটার মাঝখানে মানে হেড আর বডি এই সমস্ত কিছু থাকবে হচ্ছে HTML ট্যাগের মাঝখানে। তাহলে HTML শুরু আছে, HTML শেষ আছে। তাহলে আমি পুরো কোডটা একটু সুন্দরভাবে লিখি, দেখেন। তাহলে প্রথমে শুরু হবে হচ্ছে এইভাবে HTML, তারপরে এই HTML কে আমার শেষও করতে হবে, শেষ না করে হবে না, HTML-টা শেষ হয়ে গেল। ওকে, এখন যা কোডিং লিখবো, পৃথিবীর যা কোডিং লিখবো সমস্ত কিছুই এই দুইটার মাঝখানে হবে। ওকে, তাহলে এখন HTML এর স্ট্রাকচারটা কি? প্রথমে হেড, তাই না? তাহলে আমি হেড দিয়ে শুরু করি। আমি হেড, তাহলে আমাকে হেড শেষও করে দিতে হবে, হেড শেষ করে দিলাম। ঠিক আছে, হেডের মধ্যে আরেকটা জিনিস থাকে বলতেছি, হেডের পরে কি আছে? বডি। বডি শুরু, বডি শেষ। ওকে, বডি শুরু, বডি শেষ। এটাই হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। তো হেডের মধ্যে কিছু কি থাকে আমি বলি। হেডের মধ্যে থাকে হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। ওয়েবসাইটের টাইটেল কোনটা বলেন তো? ওয়েবসাইটের টাইটেল হচ্ছে, যেমন ধরেন এখানে খেয়াল করেন তো, গুগলের টাইটেল কি লেখা আছে? পিপিটি গুগল ড্রাইভ। আর W3 স্কুলের যে পেজ আছে, এই পেজের টাইটেল কোনটা? ইন্ট্রোডাকশন টু HTML। এই টাইটেলটাই হচ্ছে আমার সেই টাইটেল, যে টাইটেলটা আমার হেডিং কোডের মধ্যে আছে। ওকে, তাহলে এখানে হেডের মধ্যে থাকে হচ্ছে টাইটেল, যেটা এখানে লেখা নাই, পরের কোডে লেখা আছে। হেডের মধ্যে থাকে হচ্ছে টাইটেল, ওয়েবসাইটের টাইটেল থাকে। তাই টাইটেল যদি আমি শুরু করি, টাইটেল আমাকে মাস্ট বি শেষ করতে হবে। তাহলে এখানে আমি লিখি দিস ইজ মাই পেজ টাইটেল, দিস ইজ মাই পেজ টাইটেল। ওকে, তাহলে হেডের মধ্যে টাইটেল শেষ। আরেকটা জায়গায় জিনিস থাকে এখানে, সেটার নাম হচ্ছে মেটা ইনফরমেশন। তো মেটা ইনফরমেশনটা এখন না, আমি পরে বলতেছি মেটা ইনফরমেশনটা কি। আচ্ছা, দিস ইজ মাই পেজ টাইটেল লিখলাম, লিখার পরে হেড শেষ হয়ে গেল, হেডের মধ্যে আমি আর কিছু দিচ্ছি না। এখন আমার বডির মধ্যে কি দিব বলেন তো? সারা জীবন মনে রাখবেন, বডির মধ্যে থাকে হচ্ছে কন্টেন্ট। কিভাবে থাকে আমরা একটু আগে কিন্তু দেখছিলাম, বেসিক স্ট্রাকচার অফ এ ওয়েবসাইট। এটা যখন আমরা দেখে আসি তখন আমরা এটা দেখছিলাম যে বডির মধ্যে কন্টেন্ট থাকে। এই যে আর্টিকেল, এটা হচ্ছে হেডার সেকশন, এটা হচ্ছে বডি সেকশন। এইটুকু এই বডির মধ্যে আর্টিকেল, যেখানেই যাবেন প্রত্যেকটা আর্টিকেল। এই যেখানে লেখা আছে HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ। হেডের মধ্যে থাকবে হচ্ছে টাইটেল, তারপর বডির মধ্যে থাকবে কন্টেন্ট অফ দ্য পেজ। ওকে, এখানে একটা সুন্দর ইমেজ ছিল, ওই ইমেজের মধ্যে এত ভালোভাবে বলা ছিল, এটা জিনিসটা মানে আমি হারাই ফেললাম না কি করলাম। এই যে মেইন কন্টেন্ট কলাম দেখছেন,
এই কলামটা এই যে লেটেস্ট পোস্ট, পোস্ট 1, পোস্ট 2, আমরা প্রত্যেকটা ইমেজ ওপেন করলেই দেখতে পারবো যে এই বডি সেকশনে, মাঝখানের যে বডি সেকশন, বডি সেকশনের মধ্যে কন্টেন্ট। সো সবসময় মনে রাখবেন বডির মধ্যে কন্টেন্ট থাকবে। এই কন্টেন্টগুলো কিভাবে থাকবে তাহলে? কন্টেন্ট কিভাবে থাকবে? কন্টেন্ট থাকবে দুইভাবে। একটা কন্টেন্টের বৈশিষ্ট্য কেমন হয়? একটা কন্টেন্টের একটা হেডিং থাকে, তারপর ডেসক্রিপশন থাকে, তাই না? দেখে আমরা প্রথম আলোতে একটু যাই, প্রথম আলোর ওয়েবসাইটটা একটু দেখে আসি। একটা নিউজ আমরা ওপেন করি। হ্যাঁ, ধরেন এটাই আমরা ওপেন করলাম, আইবি নিউজটা ওপেন করলাম। করোনা পরীক্ষা যখন বাড়ানো প্রয়োজন তখনই নিয়ন্ত্রিত। আচ্ছা, হোক, এটা হচ্ছে কি কন্টেন্টের হেডিং, এটা হচ্ছে কি কন্টেন্টের ডেসক্রিপশন। এই হেডিংটা কত বড় হেডিং? সবচেয়ে বড় হেডিং না? হ্যাঁ, তার মানে এই বড় হেডিংটাকে আমরা HTML এর ভাষায় H1 দ্বারা প্রকাশ করব। আর এই কন্টেন্টের যে ডেসক্রিপশন, এটাকে আমরা HTML এর ভাষায় প্যারাগ্রাফ দ্বারা প্রকাশ করব, যেটাকে P ট্যাগ বলা হয়। আর এটাকে আমরা বলবো হচ্ছে H1 ট্যাগ। এর চেয়ে যদি আরেকটু ছোট হেডিং লিখতে চাই, সেটাকে আমরা H2 দিলেই হবে। এর চেয়ে যদি আরো ছোট হেডিং হয়, স্যার বলেন হ্যালো বলেন। স্যার, আপনি কথাটা কথা মধ্যে কেটে যাচ্ছে। এটা এটা বুঝলেই। এটা নেটওয়ার্কের কারণে হচ্ছে। আচ্ছা আচ্ছা। ওকে, দেখেন, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় হেডিং বা H1। আমরা HTML এর ভাষায় এই হেডিংকে H1 দ্বারা প্রকাশ করি। আর এটা হচ্ছে কন্টেন্টের ডেসক্রিপশন, আমরা এই ডেসক্রিপশন থেকে প্যারাগ্রাফ ট্যাগ দ্বারা প্রকাশ করি বা পি ট্যাগ দ্বারা প্রকাশ করি এটাকে। হ্যাঁ, এটাকে পি বা প্যারাগ্রাফ ট্যাগ বলা হয়। তো এই প্যারাগ্রাফ ট্যাগটার মধ্যেই আসলে আমাদের কন্টেন্টটা থাকবে। তাহলে আমরা এটাকে লিখে ফেলি, এটাকে আমরা সুন্দরভাবে লিখি। হয়ে গেল। তাহলে বডির মধ্যে আমাদের প্রথমে থাকবে হচ্ছে হেডিং, তাই না? H1 ট্যাগ, H1। তাহলে H1 যদি শুরু করি, H1 শেষও করতে হবে। H1 শেষ করলাম, এখানে লিখলাম দিস ইজ দ্য হেডিং অফ কন্টেন্ট। ওকে, H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং। এই যে এইটা এইটা এটা হচ্ছে H1। হ্যাঁ, তারপর দ্বিতীয়ত প্যারাগ্রাফ কিসের মধ্যে থাকবে? প্যারাগ্রাফ বা এই যে ডিসক্রিপশনটা কিসের মধ্যে থাকবে? ডিসক্রিপশনটা থাকবে হচ্ছে পি ট্যাগের মধ্যে। তাহলে এখানে আমরা লিখি পি ট্যাগ। এটা হচ্ছে পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। কপি করলাম, পি ট্যাগটাকে শেষ করে দিই, দিয়ে এখানে লিখি দিস ইজ দ্য কন্টেন্ট সেকশন where we describe our topic. ওকে, আমরা চাইলে আরেকটা ছোট সাবহেডিংও ব্যবহার করতে পারি কন্টেন্টের মধ্যে। সেই সাবহেডিং ব্যবহার করলে জাস্ট সেটাকে আমরা H2 করে দিব। ওকে, তাহলে হবে কি, সব H1 যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় দেখাবে, যে এরকম সবচেয়ে বড় এবং এরকম বোল্ড দেখাবে। আর এটাকে যদি আমরা আরেকটু ছোট করে দিই, তাহলে এটাকে বলবো হচ্ছে H2। ওকে, এটা তার চেয়েও ছোট হতে পারে, কিন্তু এই হেডিংটা তার চেয়েও ছোট হতে পারে, H3 হতে পারে, H4, এরকম H6 পর্যন্ত আছে। ওকে, হেডিং H6 পর্যন্ত আছে একবারে। তাহলে আমরা H3 করে দিই, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। ওকে, তো দেখেন আমরা কিন্তু HTML এর বেসিক স্ট্রাকচার অলরেডি লিখে ফেলছি। হ্যাঁ, আমরা কিন্তু HTML এর বেসিক স্ট্রাকচার অলরেডি শিখে গেছি। এখন এই যে যে আমরা কোডটা লিখলাম, এই কোডটা আসলে কাজ করে কিনা এটা দেখার জন্য আমরা একটা কাজ করব, কন্ট্রোল এস দিব। কন্ট্রোল এস দিয়ে আমরা এটা সেভ করব। সেভ করার সময় আমরা এখান থেকে অল ফাইল সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে নাম দেব। ওকে, ধরেন যে সামথিং, যে কোনো একটা নাম দেওয়ার পরে নাম ডট HTML ফাইল হিসেবে এটাকে সেভ করতে হবে। ওকে, এটা সেভ হয়ে গেছে। আমরা এখন আমাদের ডেস্কটপে যাই, এই যে দেখেন HTML ফাইল হিসেবে সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন এই ফাইলটা আপনি জাস্ট আপনার এখানে ওপেন করবেন, জাস্ট এখানে ধরে নিয়ে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এন্টার, এই যে হয়ে গেল। দেখছেন, দিস ইজ মাই পেজ টাইটেল। মনে আছে আমি টাইটেল দিছিলাম কোডটা?
তারপরে মনে আছে আমি বলছিলাম যে সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1, এটা ছিল H1, এটা ছিল H2, H1 এর চেয়ে একটু ছোট হচ্ছে H2, দিস ইজ দ্য, এটা হবে সাবহেডিং আর কি, আর এটা হবে H3, তার চেয়ে আরেকটু ছোট, ওকে। আর দিস ইজ দ্য কন্টেন্ট সেকশন, এটা ছিল আমাদের পি ট্যাগের মধ্যে। আমরা একটু আরেকটু ওপেন করি ট্যাগ কোডটা, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিলেও হবে, বা ওপেন উইথ আপনি নোটপ্যাড দিতে পারেন, এখান থেকে নোটপ্যাড দিলে আবার এটা আগের অবস্থায় ব্যাক চলে আসবে। আচ্ছা, আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করতেছি। নোটপ্যাড প্লাস প্লাসটা আমার কাছে ভালো লাগে, তো আমি সমস্ত কোডিং এই নোটপ্যাড প্লাস প্লাস দ্বারা করি। তাহলে এখানে এটাকে লিখি, দিস ইজ দ্য সাব হেডিং, দিস ইজ দ্য সাব হেডিং, আর দিস ইজ দ্য মাইনর হেডিং, কন্ট্রোল এস, তারপরে এটাকে রিলোড দিই, কন্ট্রোল আর, দিস ইজ দ্য সাব হেডিং, মানে H2, সাব হেডিং বলতে H2 বোঝানো হচ্ছে, দিস ইজ দ্য সাব হেডিং H2, আর H3 হচ্ছে তার চারিটু ছোট, দিস ইজ দ্য মাইনর হেডিং, ওকে, দিস ইজ দ্য মাইনর হেডিং। এটাকে যদি আরেকটু ছোট করতে চাই, H4 করতে চাইলে আমরা H4 করতে পারবো। আমি এমনি নাম দিচ্ছি এগুলো, কিন্তু কোনো নাম নাই আসলে এইভাবে, এখানে H1 H2 H3 বলে এটাকে, আমি এটাকে স্মল হেডিং নাম দিলাম, ওকে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে কন্ট্রোল আর দিয়ে রিলোড দিলাম, দিস ইজ দ্য স্মল হেডিং, এটা হচ্ছে H4, এটা H3, তাহলে এটা হচ্ছে H1, এটা H2, এটা H3, এটা H4, আর এই লাস্টেরটা হচ্ছে কন্টেন্ট বা প্যারাগ্রাফ। এই যে দিস ইজ দ্য কন্টেন্ট সেকশন হোয়ার ডিসক্রাইব আওয়ার টপিক, এই প্যারাগ্রাফ দিছি কি ট্যাগের মধ্যে, পি ট্যাগের মধ্যে দিছি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ সবসময় পি ট্যাগের মধ্যে থাকে, দিস ইজ দ্য কন্টেন্ট সেকশন হোয়ার ইউ ডিসক্রাইব আওয়ার কন্টেন্ট। তো আর উপরে যেটা, দিস ইজ মাই পেজ টাইটেল, আচ্ছা পেজার হয়ে গেছে, পেজ টাইটেল হবে, দিস ইজ মাই পেজ টাইটেল, এই যে দিস ইজ মাই পেজ টাইটেল, দেখছেন? তাহলে টাইটেলটা কোথায় শো করে, এই টাইটেলটা শো করে একবারে ওয়েবসাইটের উপরে, তাই না, একবারে ওয়েবসাইটের উপরে। ঠিক প্রত্যেকটা পেজেরই টাইটেল আছে, দেখেন যে এখানে আমি যে কন্টেন্টটা ওপেন করছি এই কন্টেন্টের একটা টাইটেল আছে, দেখেন করোনা পরীক্ষা যখন বাড়ানো প্রয়োজন নেই তখনই নিয়ে, এটা কিন্তু পেজের টাইটেল। তাহলে এই টাইটেলটা কিসের মধ্যে আছে, এই টাইটেলটা কিন্তু যে এই ট্যাগের মধ্যে আছে, এখানে এই টাইটেল ট্যাগের মধ্যে আছে, ওকে। সো আশা করি আপনারা HTML এর বেসিক স্ট্রাকচারটা দেখতে পারছেন, যে ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট আছে সমস্ত ওয়েবসাইটই HTML স্ট্রাকচার দ্বারা বানানো, এবং সমস্ত ওয়েবসাইটই এই কোডিং দ্বারা করা, এবং বেস হচ্ছে মূলত এটা, ওকে। তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমাকে এখনই এই লাইভ ক্লাসের মধ্যেই আপনাদের, আর বাকি যে সময় আছে হাতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এই টাইমে আপনাদের এই পুরো HTML-টা আমাকে একটা কোড, আমি যে কোডটা লিখছি এই সেম কোড আমাকে লিখে দিতে হবে আপনাদের, এবং এর চেয়ে ভালো করে আরও অনেক ইনফরমেশন দিবেন। আমি এই 3 পর্যন্ত দিচ্ছি, আপনারা এখানে এই 6 পর্যন্ত দেখাবেন আমাকে, এবং এখানে কন্টেন্টের মধ্যে আরও ডিটেলস আমাকে দিবেন, এবং যদি পারেন আরও কিছু মেটা টেটা অ্যাড করেন। এখানে আমি টাইটেল দিচ্ছি, আপনারা এখানে আমাকে সাবটাইটেল অ্যাড করে দেখাবেন, এখানে সাবটাইটেল দেওয়ারও অপশন আছে, সো এখানে সাবটাইটেল অ্যাড করে দেখাবেন। কীভাবে দেখাবেন আমি জানি না, আপনাদেরকে একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি, কি রেফারেন্স নিয়ে আপনারা এই কাজটা করবেন, কার হেল্প নিয়ে কাজটা করবেন। সেটা হচ্ছে, মনে আছে যে আমি সার্চ করছিলাম গুগলে যে HTML বেসিক স্ট্রাকচার, সার্চ করার পরে আমি ফার্স্টে একটু ওয়েবসাইট খুঁজে পাইছি, ওয়েবসাইটের নাম হচ্ছে w3school.com। এই w3 স্কুলের মধ্যে আপনি চাইলে সব কিছু করতে পারবেন। এখানে বলা আছে হোয়াট ইজ HTML, HTML stands for hypertext markup language, HTML is the standard markup language for creating a web page, HTML describes the structure of a web page, HTML consists of a series of element, এটা কিন্তু series of element আছে, the HTML element tell the browser how to display the content, দেখছেন এলিমেন্ট, এই যে এগুলো কিন্তু এলিমেন্ট, এবং আমার কন্টেন্টটাকে কিভাবে ডিসপ্লে করতে হবে এটা ব্রাউজারকে বলে দিচ্ছে এই HTML-টা, ওকে। HTML element label pieces of content such as this is heading, this is paragraph, this is link, আমি এখানে লিখে দিয়েছি this is my page title, this is the head of content, তাই না, সব কিছু আমি এখানে লিখে দিয়েছি। এখন দেখেন এখানে একটা সিম্পল HTML ডকুমেন্ট ওরা এখানে দিয়ে দিছে, আমি যা যা লিখছিলাম আসলে সেম জিনিসই এখানে আছে, দেখেন টাইটেল, এটা হচ্ছে পেজ টাইটেল, এটা হচ্ছে H1, এটা হচ্ছে প্যারাগ্রাফ, মাই ফার্স্ট প্যারাগ্রাফ। নিচের দিকে যদি আসেন আর একটু বেশি আছে, এবং প্রত্যেকটা স্ট্রিং সম্বন্ধে এখানে ডিটেলস বলা আছে, প্রত্যেকটা এলিমেন্ট সম্বন্ধে বলা আছে এখানে, ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার ডিফাইন দ্যাট ডকুমেন্ট HTML5 ডকুমেন্ট, ওকে। আর HTML এই ট্যাগটার মানে হচ্ছে এলিমেন্ট, দ্য রুট এলিমেন্ট অফ HTML পেজ, এটা হচ্ছে HTML এর রুট এলিমেন্ট। আমি বলছিলাম না যে যত HTML কোডই হোক HTML এর শুরু থাকতে হবে, HTML এর শেষ থাকতে হবে, না হলে সেটা HTML কোড হবে না।
হেড হেড এলিমেন্টটা হচ্ছে যে মেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়েব পেজ। এই হেডের মধ্যে একটা সাইটের মেটা ইনফরমেশন থাকে, মেটা ইনফরমেশনের মধ্যে এটাকে মেটা টাইটেলও বলা হয়, তারপর এখানে মেটা ডিসক্রিপশনও থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে। টাইটেল এলিমেন্ট কি করে? টাইটেল এলিমেন্ট স্পেসিফাইজ দ্য টাইটেল অফ দ্য এইচটিএমএল পেজ, একটা এইচটিএমএল পেজের টাইটেল স্পেসিফাই করে। বডি এলিমেন্ট কি করে? বডি এলিমেন্ট কন্টেইনার অফ দ্য ওয়েবসাইট ভিজিবল কন্টেন্ট, আমি বলছি কিন্তু যে বডির মধ্যে সবসময় কন্টেন্ট থাকে, সাস অ্যাজ হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, হাইপারটেক্সট, লিঙ্ক, টেবল, ইটিসি। ভাবি যাবি হেডিং ট্যাগ কি? H1 এলিমেন্ট কি? ডিফাইন এ লার্জ হেডিং, মনে আছে? এই H1, এই যে H1, এটা কিন্তু সবচেয়ে বড় হেডিং ছিল, তাই না? ডিফাইন এ লার্জ হেডিং। আর পি ট্যাগ কি? পি ট্যাগ এলিমেন্ট ডিফাইন্স এ প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ, দিস ইজ এ পেজ কন্টেন্ট সেকশন উই ডিসক্রাইব আওয়ার টপিক, ওকে, প্যারাগ্রাফ, পি ট্যাগ। তারপর এইচটিএমএল এলিমেন্ট কিভাবে কাজ করে? এইভাবে একটা ট্যাগের নাম শুরু হবে এবং এখানে ট্যাগের নাম শেষ হবে, আর এখানে মাঝখানে আপনার কন্টেন্টগুলো দিতে হবে। এটা হচ্ছে এই এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, ওকে, উদাহরণ দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে এখানে বলা আছে, খুব সুন্দরভাবে বোঝানো আছে, এত সুন্দরভাবে বোঝানো আছে তা বলার মতো না। এবং আপনি চাইলে যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনি যদি নোটপ্যাডে না করতে চান, আপনার যদি না ইচ্ছে করে, অলস্যতা লাগে, এখানে ক্লিক করবেন, যে ট্রাই ইট ইয়োর সেলফে ক্লিক করলে দেখবেন এখান থেকেই সব কিছু এডিট করার অপশন চলে আসছে।